আমাদের আজকের টপিক ই রিটার্ন, অর্থাৎ অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট। তো এই অনলাইনে রিটার্ন সাবমিট করতে গেলে অনেকগুলো ধাপ আছে। যেমন আমাদের যতগুলো আয়ের খাত আছে সবগুলো আয়ের খাতগুলো এন্ট্রি দেয়া, এবং কোন আয়টা কোন খাতে যাবে তা এন্ট্রি দেয়া। তো এই ই রিটার্নে অনেক বিষয় আছে, এটার খুঁটিনাটি অনেক কিছু। আমরা ছোটভাবে দেখলে দেখতে পারি, কিন্তু এটা ছোটভাবে দেখার কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই? আমাদের 60টা ইনকাম থেকে আরো অনেকগুলা প্যারামিটার আছে, বিভিন্ন ইনকামের এই খাতগুলা থেকেও কোনটা কোন খাতের আয়, এটা কোন খাতে যাবে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি জানতে পারি তবে অনলাইনে ই রিটার্ন সুন্দরভাবে সাবমিট করা সম্ভব, কিন্তু আমরা যদি না জানি তাহলে কিন্তু সম্ভব না। সেই সাথে আমরা কোন কোন ইনভেস্টমেন্ট গুলোর উপর রেয়াত পাবো, কোন কোন ইনভেস্টমেন্ট কত রেয়াত পাবো, এবং কোন ইনভেস্টমেন্ট গুলো কোথায় এন্ট্রি দিতে হবে তা জানা, এক্সপেন্ডিচার গুলো এন্ট্রি দেয়া, এবং অ্যাসেটস এবং লাইবিলিটিস, এবং অ্যাসেটস এর ক্ষেত্রে কোন কোন অ্যাসেট গুলো কোথায় এন্ট্রি হবে সঠিকভাবে এন্ট্রি দেয়া। ওভারঅল ট্যাক্স ক্যালকুলেশন এবং রিটার্ন সাবমিট। তো ই রিটার্নের মাধ্যমে ট্যাক্স অটোমেটিক্যালি ক্যালকুলেশন, হ্যাঁ আমরা জানি, কিন্তু এর মধ্যে আবার মাঝে মাঝে কিছু ভুলভ্রান্তি থাকে, বাস্তবে অনেক ভুল আছে। এখন ই রিটার্ন 100% অ্যাকুরেট হয় না। তো আমরা যখন ই রিটার্ন সাবমিট করবো আমরা ম্যানুয়ালি একটু ক্যালকুলেশন করে রাখবো, যাতে করে এই ভুলভ্রান্তি হইলে যাতে আমরা দেখতে পারি যেটা সঠিক আছে না ভুল আছে। তো একটু মিলিয়ে নিলে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। মানে এরকম অনেক হয়েছে যে ট্যাক্স কম আসছে কিন্তু ই রিটার্ন সিস্টেম বেশি দেখাইছে, আবার ট্যাক্স বেশি আসছে ই রিটার্ন সিস্টেমে কম দেখাইছে। আমরা হয়তো সাবমিট করে দিতে পারবো, নিয়ে নিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভবিষ্যতে এটার একটা ইম্প্যাক্ট হইতে পারে যখন ধরা পড়ে। তো তো আসি, এই ই রিটার্নটা কি? ই রিটার্নটা হলো আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট অনলাইন প্রসেসে। আমরা অনলাইনে দেই সেটা ই রিটার্ন, যেটা অফলাইনে দেই সেটা ম্যানুয়াল রিটার্ন, যেটা আমরা কম্পিউটার প্রিন্ট করে বা হাতে লিখে আমরা জমা দিই। তো তাহলে আমরা জানলাম যে আসলে রিটার্নটা কি। রিটার্ন একটা আয়ের একটা ডিক্লারেশন দেয়া, যখন আমাদের ট্যাক্স আসে আমরা ট্যাক্স সরকারি কোষাগারে জমা দিয়ে দিব। তো এই যে ইনকাম ট্যাক্স মানে আয়কর দিব, আয়কর যদি আপনি অনলাইনে দেন অফলাইনে দেন, আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিস যদি না জানেন তাহলে আপনি কিন্তু সঠিকভাবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা প্রস্তুত করতে পারবেন না। তো সঠিকভাবে ফাইলটা প্রস্তুত করতে হলে কি কি জিনিস জানতে হবে, অ্যাটলিস্ট বেসিক টুকু জানতে হবে। যেটুকু জানলে আপনি নিজেই নিজের ইনকাম ট্যাক্স ফাইলটা মানে সুন্দরভাবে এবং শুদ্ধভাবে আপনি সাবমিট করতে পারেন। তো আমরা ই রিটার্নে যাওয়ার আগে আমি একটু আলোচনা করে নিচ্ছি বেসিক জিনিসটা নিয়ে, যেটা আলোচনা করলে আপনি হয়তো রিটার্নটা সাবমিট করতে গেলে যেই সমস্ত জায়গাতে আপনার লেকিংস আছে বা আপনি জানেন না, ওইগুলো আশা করি জানা হয়ে যাবে এবং আপনি সঠিকভাবে সাবমিট করতে পারবেন। এটা একটু বাড়তি টাইম যাবে, বাড়তি টাইম গেলে আলটিমেট আপনার ব্যক্তিগত কাজে এটা অনেক কাজে লাগবে। তো প্রথমে আসে আয়কর কি। আয়কর হলো এক ধরনের কর, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর সরকার কর্তৃক আরোপ করতে হয়। মানে এটা কখন দিতে হয়? আমার আয়ের উপর। যখন আয় না থাকে বা আয়ের উপর ট্যাক্স প্রযোজ্য না হয় তখন কিন্তু আমাকে আয়কর দিতে হবে না। তো কোন কোন ক্ষেত্রে আয়ের উপর দিতে হয়? সরকারের 7টা আয়ের খাত আছে বর্তমানে, এই 7টা আয়ের খাত হিসাব করে মোট যে আয়টা হয় সে আয়ের উপর স্ল্যাব অনুযায়ী আমাদেরকে আয়কর দিতে হয়। আয়করের মধ্যে কি কি আছে? আয়করের মধ্যে এই আয়কর আছে, সেই সাথে সারচার্জ আছে। সারচার্জ কোনটা? সারচার্জ 3 ধরনের আছে। সম্পত্তির উপর সারচার্জ হয়, টোবাকো পণ্যের উপর সারচার্জ হয়, পরিবেশ সারচার্জ হয়। তো বর্তমানে বাংলাদেশে কোন আইনটা প্রচলিত আছে? বর্তমানে বাংলাদেশে আয়কর আইন 2023 প্রচলিত আছে, যেখানে আইনে 25টা অংশ আছে, 345টা ধারা আছে, 8টা তফসিল আছে, বিধি রয়েছে। তারপরে এই আইনের বিভিন্ন পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজনের জন্য বিভিন্ন এসআরও, সাধারণ আদেশ জারি করে। প্রতি বছরের আইনের পরিবর্তন হয়, ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, ফাইন্যান্স অ্যাক্ট আছে, তারপর আয়কর পরিপত্র আছে। এগুলোর মাধ্যমে আসলে আয়কর আইনটা পরিচালিত হয়। আয়কর পরিপত্র হলো একটা নির্দেশিকা, কিভাবে আসলে কি করবে তার গাইডলাইনটা আয়কর নির্দেশিকাতে দেওয়া হয় আরো স্পেসিফিক ভাবে। তো আমরা যেহেতু পার্সোনাল ট্যাক্স নিয়ে আজকে আলোচনা করতেছি, এই যে আয়কর আইন, আয়কর আইনের যে 25টা অংশ এবং 345টা ধারা, তা একজন পার্সোনাল ট্যাক্স পেয়ারের জন্য কি সবগুলো লাগে কিনা? না, একজন পার্সোনাল ট্যাক্স পেয়ারের জন্য সবগুলো লাগে না। পার্সোনাল ট্যাক্স পেয়ারের জন্য মূলত 6টি অংশ লাগে, আর 6ষ্ঠ তফসিল লাগে। যে 8টা তফসিল আছে, 8টা তফসিলের মধ্যে একটা তফসিল, তাহলে 6th শিডিউলটা লাগে। তো এই 6টা অংশের মধ্যে কি কি আছে? অংশ 5, যেখানে আয় পরিগণনা করা হয়, সেকশন 29 থেকে 75। অংশ 6, যেখানে অব্যাহতি বাদ উপর অবকাশ গুলো এখানে মেনশন করা আছে।
অংশ 6 যেখানে ন্যূনতম কর আলোচনা করা আছে, অংশ 9 রিটার্ন বিবরণী ও দলিলাদি সম্পর্কে বলা আছে, আমরা যে রিটার্ন সাবমিট করব সেটা কোথায় লেখা আছে, সেটা অংশ 9 তে লেখা আছে। তারপর অংশ 10 কর নির্ধারণ ও অডিট, অংশ 19 জরিমানা এবং ষষ্ঠ তফসিল। তফসিলে কি আছে, তফসিলে আসলে ওই যে কি কি আমরা সুবিধা দিয়ে পাবো এখানে আরো স্পেসিফিক করে তুলে ধরছে। যেমন যেমন আমরা বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের মোট বেতনের 1/3 অথবা 4.5 লাখ টাকা, দুইটার মধ্যে যেটা ছোট সেটা অব্যাহতি পাবো আমরা, মানে এটার উপর ট্যাক্স ইমপ্লিমেন্ট হবে না। তো সেটা কোথায় লেখা আছে, আইনের এই ষষ্ঠ তফসিলে লেখা আছে। যেমন কৃষি আয়ের উপর 2 লাখ টাকা পর্যন্ত একজন সুবিধা আছে, কখন, শুধুমাত্র কৃষি ক্ষেত্রে আয় হইলে। তবে পাশাপাশি আরেকটু সংযোজন আছে, যদি অন্য কোনো খাত থেকে আয় হয় সেটা মাত্র ব্যাংক খাত থেকে আয় হইতে পারে, যে আয়টা হবে সর্বোচ্চ 20,000 টাকা, তখন এই সুবিধা পাবে। তো এই সমস্ত সুবিধা, তারপর অব্যাহতি, তারপর রেয়াত, এগুলো কোথায় লেখা আছে, এগুলো আসলে 6 শিডিউলে লেখা আছে। তো আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কোনো মানে জটিলতা করবো কোথায় পাওয়া যায়, তখন আমরা এই অংশগুলো, এই তফসিলে গেলে আমরা এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে বের করতে পারবো। অনেক সময় আমাদের রেফারেন্স প্রয়োজন হয়। তারপর সে আয় কি, আমরা যা আয় করি, যে কোনো ভাবে আয় করি তাই আসলে আয়। এই আইনে আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। মূলত আমরা যা আয় করি তাই আয়। তো সেটা দুই ভাবে আয় হইতে পারে, একটা উপার্জনও করতে পারি, আবার গিফট পাইতে পারি, গিফটও এক ধরনের আয়। তো গিফটের ক্ষেত্রেও বলা আছে যে কখন আমি এই গিফট হিসেবে দেখাইতে পারবো, কখন দেখাইতে পারবো না, এর বেশ কিছু শর্ত আছে। আমরা শর্তগুলো দেখবো। তো বর্তমান আইন অনুযায়ী আয়ের মোট 7টা খাত আছে। কি কি? চাকরি খাতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয়, অন্যান্য উৎস হইতে আয়। তো উপরে 6টা তো আমরা বুঝলাম। অন্যান্য উৎস হইতে আয় কোনটা? অন্যান্য উৎস হইতে আয় হলো সেটা যেটা উপরে 6টার মধ্যে মিলে না, এবং এখানে আরো কিছু স্পেসিফিক করে দেয়া আছে যে এই আয়গুলো অন্যান্য উৎস হইতে আয় হিসেবে ট্রিট হবে। আমরা যারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, চাকরি থেকে যে আয়টা হয় সেটাই চাকরি থেকে আয়। তো ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, অনেক সময় দেখা যায় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো তাদের এমপ্লয়ীদের শেয়ার দেয়। তো শেয়ার যে দেয়, ওই শেয়ার দিলে শেয়ার থেকে যে আয়টা হয় সেটাও এই এমপ্লয়মেন্ট আয় হিসেবে গণ্য হয়, এটা একটু এক্সট্রা। দ্বিতীয়ত হইলো ভাড়া হইতে আয়। ভাড়া হইতে আয় কোনগুলো? তো ভাড়া গৃহ সম্পত্তি খাতেও আয় হতে পারে, আপনার অন্যান্য ক্যাপিটাল মেশিনারি যেগুলো আছে এগুলোর মাধ্যমেও আমি আয় করতে পারি, বা আমার পরিসম্পদ থেকে আয় হইতে পারে। আমরা গৃহ সম্পত্তি মানে বাড়ি ভাড়া দিয়ে আয় করতে পারি, আমার একটা প্রাইভেট কার থাকলে প্রাইভেট কার ভাড়া দিয়েও আয় করতে পারি। হ্যাঁ, আমার যদি একটা ট্রাক্টর থাকে ওই ট্রাক্টর ভাড়া দিয়েও আমি আয় করতে পারি। তো এই টাইপের ভাড়ার মাধ্যমে যে আয়গুলো হয় সেগুলো বাড়ি ভাড়া হইতে হয়। তবে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কেমন? যদি একটা ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান, তার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ যদি অন্য কাউকে ভাড়া দেয়, মানে তার ওই বিল্ডিং এ যদি অন্য কাউকে ভাড়া দেয়, সে ভাড়া থেকে যে আয়টা হয় সেটা বাড়ি ভাড়া বা গৃহ সম্পত্তি আয় থেকে দেখাতে পারবে না, সেটা তাদের ব্যবসায়িক আয় হিসেবে পরিগণিত হবে আইন অনুযায়ী। যে ভাড়া হইতে আয় হইলে আমাদের কিছু সুবিধা দেয়া আছে। কি ধরনের সুবিধা? কিছু খরচ হিসেবে আমরা দেখাতে পারবো, যেটা আমার মোট আয় থেকে কমে যাবে। যেমন আমার যা ইনকাম হবে তার আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে তার 25%, অর্থাৎ 25% আমি খরচ হিসেবে দেখাইতে পারবো। তো এটার জন্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। যদি আমি ভাড়া পাই 4 লাখ টাকা, 4 লাখের 25% 1 লাখ টাকা আমি এমনি খরচ হিসেবে দেখাইতে পারবো। আমি যদি অনাবাসিক উদ্দেশ্য অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেই তখন 30% খরচ দেখাইতে পারবো। আমি যদি 4 লাখ টাকা ইনকাম করি, তার 30% পর্যন্ত 1,20,000 টাকা আমি খরচ দেখাইতে পারবো, সেক্ষেত্রে আমার আয় হবে 2,80,000 টাকা। এর বাইরেও আরো কিছু খরচ অনুমোদন দেয়া আছে যেগুলো আমি খরচ হইলে করতে পারবো। যেমন আমি যদি কোনো পৌর কর দিয়ে থাকি, পৌর করটা খরচ হিসেবে আমি দেখাইতে পারবো। আমি যদি বাড়ি করার জন্য কোনো লোন নিয়ে থাকি, ওই লোনটাও আমি খরচ হিসেবে দেখাইতে পারবো। তারপরে অনেক সময় হয় কি, আমরা বাড়ি যখন প্রস্তুত করি তখনই লোন অনুমোদন করে লোন নেই, অর্থাৎ কনস্ট্রাকশন পিরিয়ডে আমি লোন নিলাম এবং লোনের ইনস্টলমেন্ট দিলাম, আমি সুদ দিলাম। তো এই যে আমি বাড়তি সুদটুকু দিতেছি, আমার বাড়ি ভাড়া থেকে ইনকাম হইতেছে না, এই যে সুদটুকু যতদিন কনস্ট্রাকশন পিরিয়ডে থাকবে এই সময়ের মধ্যে যেই পরিমাণ সুদটুকু আমি দিব, এটা আমার যখন রেন্টাল ইনকাম শুরু হবে ওই তখনের সাথে আমি এই যেই সুদটুকু দিয়ে আসলাম এই সুদটুকু 3 বছরের মধ্যে আমি অ্যাডজাস্ট করতে পারবো।
কেমন ধরেন আমি একটা বাড়ির কাজ শুরু করলাম, 1 বছরের মধ্যে আমার বাড়ির কাজ কমপ্লিট হলে 1 বছরের মধ্যে আমি কি 5 লাখ টাকা সুদ দিলাম। তারপরে যখন আমি বাড়ি তারপর যখন আমার বাড়ি ভাড়া থেকে ইনকাম শুরু হলো, তখন আমার এই ইনকাম থেকে এই যে 5 লাখ টাকা ইন্টারেস্ট দিয়ে আসছি, এই ইন্টারেস্টটা 3 বছরে আমি অ্যাডজাস্ট করতে পারবো। ক্লিয়ার? 3 বছরের মধ্যে বাড়ি ভাড়া এই 3 বছরের মধ্যে আমি যে সুদটা দিয়েছি, সুদটা অ্যাডজাস্ট করতে হবে আমাকে বাধ্যতামূলক। আমি এর বেশি সময় পাবো না, সর্বোচ্চ 3 বছর পাবো, আবার 1 বছরও করতে পারবো না। তার মানে এটা আইনে বলা আছে, আমি এই অগ্রিম যে সুদটা দিয়েই আমার ইনকাম জেনারেট হওয়ার আগে যে সুদটা আমি দিয়ে আসছি, সেটা আমি 3 বছরের মধ্যে সমন্বয় করে নিব। আর এছাড়া রানিং যে সুদটা আসবে, রানিং ভাড়ার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এরকম আরো অনেকগুলো ক্ষেত্র আছে যেটা আমি এই সুবিধা পাবো। তারপরে এমনও হতে পারে আমি বাড়ি ভাড়া দিচ্ছি, আমার কোনো 1 মাস বা 2 মাস বা 6 মাস আমার হলো কি ভাড়া হয় নাই, ভাড়াটিয়া নাই। এই ভাড়াটিয়া যখন না থাকবে তখন আমি ভাড়া হিসাবে ইনকাম দেখাবো না, এই সুবিধাটাও আমি পাবো। তো এই সুবিধাটা কিভাবে পাবো? এই সুবিধার জন্য এখন আইনে বলে দিচ্ছে যে আপনাকে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। আপনার ভাড়াটিয়া আছে না নাই প্রমাণ হবে কি বিদ্যুৎ বিলের কপির মাধ্যমে। তো আমরা সাপোর্টিং হিসেবে বিদ্যুৎ বিলের কপি দিয়ে দিব। তারপরে আছে কৃষি হইতে আয়। তো কৃষি খাতে আয় হইতে আমরা বুঝি এগ্রিকালচার। তো এগ্রিকালচারের মধ্যে কি কি আছে? আমি প্রাকৃতিক জমি ব্যবহার করতে পারি, আমি পশুপালন করতে পারি, আমি মৎস্য খামার করতে পারি, আমি হাঁস মুরগি পালন করতে পারি, আমি সরীসৃপের খামার করতে পারি, গাছপালা ঘাস এগুলো আমি উৎপাদন করতে পারি, উৎপাদন করে বিক্রি করতে পারি। তো এই সমস্ত ক্ষেত্র থেকে যে আয়টা হবে সেটা হলো কৃষি খাতের আয়। তো কৃষি খাতের আয়ের ক্ষেত্রে একটু বলে দিছে, এটার ইনকামটা পুরোটা তো হবে না, নেট ইনকাম তো পুরো হবে না। কৃষি খাতে আয়ের ক্ষেত্রে আমাদের তো এই চাষাবাদ করতে খরচ আছে, ওই খরচটা কতটুকু? ওই খরচটা আপনি যদি হিসাব মেনটেন করেন তবে এট অ্যাকচুয়াল, যদি হিসাব মেনটেন না করেন তবে 60% পর্যন্ত সর্বোচ্চ খরচ আপনি দেখাইতে পারবেন। ধরেন একটা বছরে আপনি কৃষিখাত থেকে ইনকাম হয়েছে 1 লক্ষ টাকা, সেখানে আপনি কোনো হিসাব রাখেন নাই, সেক্ষেত্রে আপনাকে 60,000 টাকা পর্যন্ত খরচের অনুমতি দিবে। আপনি নিচে চাইলেও পারবেন, কিন্তু এর উপরে যেতে পারবেন না। মানে 60,000 টাকা আপনার অ্যালাউয়েবল খরচ দিতে পারবেন, তাহলে আপনার এখান থেকে নেট প্রফিট হবে কত? 40,000 টাকা। এটাই আপনার নেট ইনকাম। একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হইলো চা এবং রাবার। এই দুইটা ক্ষেত্র থেকে যখন ইনকাম হয়, তখন বলে দিছে যে কৃষি খাত থেকে যাবে 60% এবং ব্যবসা খাতে যাবে 40%। চা এবং রাবার দুইটা ক্ষেত্রে কেন? আমাদের চা কিন্তু আমরা যখন পাতা তুলে আনি ওইটুকুই শেষ না, এরপরে কি করতে হয়? এটা প্রসেস করতে হয়। এই প্রসেসের জন্য ওই 40% ব্যবসা খাতে নিয়ে গেছে, চা এবং রাবার দুইটার জন্য। এর বাইরেও আমাদের এক্সট্রা কিছু আয় হয়, তাহা কি? আমরা কিছু সময় দেখা যায় যে যদি কৃষি কাজে আমরা ট্রাক্টর ইউজ করি, ট্রাক্টর ইউজ করে আমরা কি অনেক সময় বিক্রি করে দিই। যেমন একটা ট্রাক্টর ইউজ করলাম আমি, যেমন একটা ট্রাক্টর আমি কিনলাম 3 লাখ টাকা দিয়ে, বিক্রি করলাম 3 বছর ব্যবহার করার পর বিক্রি করলাম 3,50,000 টাকা। তো এই যে বিক্রি করলাম 3 লাখ টাকা দিয়ে কিনে 3,50,000 টাকা, বাড়তি ইনকাম হইলো কত আমার? 50,000 টাকা। এই 50,000 টাকা কিন্তু আপনি কৃষিখাতে আয় হবে না, এই 50,000 টাকা হবে আপনার ক্যাপিটাল গেইন। তাহলে কৃষি খাত থেকে আয় আসবে না? হ্যাঁ, কৃষি খাত থেকেও আয় আসবে। কৃষি খাত থেকে আয় কখন আসবে? এই 3 লক্ষ টাকার ট্রাক্টরটা আপনি 2 বছর ইউজ করছেন, 2 বছর ইউজ করে 3,50,000 টাকা যখন বিক্রি করছেন, আর এই 2 বছরের জন্য আমাদের তৃতীয় তফসিল অনুযায়ী একটা ডেপ্রিসিয়েশন রেট আছে। 2 বছরের ধরেন আপনার ডেপ্রিসিয়েশন দেখানো হয়েছে 2 লাখ টাকা। তাহলে আপনি বিক্রি করলেন 3,50,000 টাকা, খরচ করলেন 2 লাখ টাকা, মাঝখানে লাভ হইলো কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা যেহেতু 3 লাখ টাকা আপনি কিনেছেন, 3 লাখ আর 2 লাখের গ্যাপ 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা আসবে কৃষি খাতে আয়, আর 50,000 টাকা হবে ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয়। তারপর আছে ব্যবসা খাতে আয়। সিম্পল, আমরা ব্যবসা থেকে যে আয়টা করব সেটা ব্যবসা খাতে আয়। আর এক্ষেত্রে অ্যালাউয়েবল খরচ কোনটা? অ্যালাউয়েবল খরচ ওই ডিরেক্ট যে খরচগুলো আছে তার সবই অ্যালাউয়েবল খরচ হিসেবে দেখাইতে পারবো। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু আইনে এমন কিছু লেখা আছে যেগুলো, যেই খরচগুলো নির্দিষ্ট সীমানা দিয়ে দিছে যে এর বেশি আপনি খরচ করতে পারবেন না, এর বেশি যদি খরচ করেন সেটা হইলে আপনার এটা আদার্স ইনকাম হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে।
যেমন এন্টারটেনমেন্ট খরচের জন্য বলা হয়েছে আপনার মোট যে রেভিনিউ, এই রেভিনিউ এর প্রথম 10 লাখ পর্যন্ত 4 লাখ 4% হারে আপনি খরচ দেখাইতে পারবেন, এবং পরবর্তী রেভিনিউর উপর 2%। যার 1 কোটি টাকা টার্ন ওভার হইলো, অর্থাৎ সেলস হইলো, তাহলে প্রথম 10 লাখ টাকার 4% দেখাইতে পারবে, পরে 90 লাখ টাকার 2% দেখাইতে পারবে। তো এই হিসেবে তার যে অ্যামাউন্ট আসে সেটার চেয়ে যদি সে বেশি ইনকাম, সেটার চেয়ে যদি সে বেশি খরচ দেখায়, তবে কি করতে হবে? তবে তাকে বাড়তি এই টাকাটা ইনকাম হিসেবে দেখে দিবে। তো এরকম অনেকগুলো ব্যতিক্রম আছে। তারপর আসে মূলধনী আয়। মূলধনী আয় কি ক্যাপিটাল অ্যাসেট? মূলধনী আয় কি আমার কোনো আর্থিক পরিসম্পদ বিক্রি থেকে যে মুনাফাটা হয় সেটা হলো মূলধনী আয়। তখন একটা উদাহরণ দিলাম, ট্রাক্টর, এটা একটা সম্পদ ছিল। আমি যদি কোনো জায়গা বিক্রি করি, জায়গা বিক্রি করে যদি কোনো আয় করি বা প্রফিট করি, সেটাও ক্যাপিটাল গেইনে আসবে, অর্থাৎ মূলধনী আয়ে আসবে। আমি যদি শেয়ার বিক্রি করি, শেয়ার বিক্রি করে যদি কোনো প্রফিট হয় ক্রয় বিক্রয়ের সময় শুধু, তখনও এই মূলধনী আয়ের মধ্যে আসবে। এই মূলধনী আয়ের মধ্যে কোনটা প্রফিট হয়? আমার অর্জন মূল্য, আমি পারচেস করছি 10 টাকা, বিক্রি করছি 12 টাকা, এই যে 10 টাকার 12 টাকার যে গ্যাপটা 2 টাকা, এই 2 টাকাই আমার মূলধন আয় হিসেবে যোগ্য হবে। তারপর আর্থিক পরিসম্পদ থেকে আয়। আর্থিক পরিসম্পদ আয় বলতে সরকারি সিকিউরিটিজ, ডিবেঞ্চার, ব্যাংক আমানত এবং অন্যান্য আর্থিক পণ্যের উপর যে সুদ বা মুনাফা পাই, তাই। যেমন আমরা শেয়ার বাজার থেকে যে লভ্যাংশটা পাই, সেটাও কিন্তু আর্থিক পরিসম্পদ থেকে আয়ের মধ্যে পড়বে। যদি শেয়ার বাজার থেকে যে প্রফিটটা আমরা ক্রয় বিক্রয় যে প্রফিটটা করি, সেটা কিন্তু ক্যাপিটাল গেইনে যায়, কিন্তু যখন লভ্যাংশ পাই তখন এটা আর্থিক পরিসম্পদ থেকে আয়ের মধ্যে আসবে। তারপর অন্যান্য উৎস হইতে আয়। তো অন্যান্য উৎস হইতে আয় কোনগুলো? কিছু ডিফাইন করে দিয়েছে যে এইগুলো অন্যান্য উৎস হইতে আয় কি কি। যেমন রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি, সরকার কর্তৃক ভর্তুকি, দান, উপহার ইত্যাদি। এর বাইরে কোনগুলো? এর বাইরে যেগুলো, যেই ইনকাম গুলো আমাদের উপরের যে 6টা হেড আছে, হেডের মধ্যে অ্যালাইন করে না, ওইগুলোই আমরা অন্যান্য উৎস হইতে আয় দেখাবো। যেমন আমি যদি টিউশন করি, ইনকাম করি, পাশাপাশি আমার এই আয়টা এখানে আসবে। আমি যদি কোনো আমি চাকরির পাশাপাশি কনসালটেন্সি দিচ্ছি, সেই আয়টাও এখানে আসবে। এরকম যে ধরনের আয় আসবে, যেগুলো উপরে 6টার মধ্যে মিলে না, তা এখানে আসবে। তা আমরা এই আয় সম্পর্কে ধারণা পাইলাম যে কোন আয়গুলো কোথায় যাবে। তারপরে আসি রিটার্ন। রিটার্নটা কি? রিটার্ন একটা ডিক্লারেশন ফর্ম। আমরা যে ইনকাম করি, ইনকামটা সরকারকে এই রিটার্ন ফর্মের মাধ্যমে ডিক্লারেশন দিয়ে থাকি যে আমার এত আয় হয়েছে, আমার এত ব্যয় হয়েছে, আমার এই সম্পদ আছে, এই দায় আছে, আমার এই পরিমাণ ট্যাক্স আছে, যেটা আমি এখানে প্রদর্শন করলাম। তো রিটার্ন কারা দিবে? যাদের করযোগ্য আয় আছে তারা রিটার্ন দিবে। এবং কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে রিটার্ন সাবমিট করে প্রুফ দিতে হবে, তা না হলে এই সেবাটা আপনি পাবেন না। সেই জন্য আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। তো বর্তমানে বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিট করতে হবে এরকম ক্ষেত্র আছে 45টি। কখন রিটার্ন দাখিল করতে হয় বা কখন রিটার্ন সাবমিট করতে হয়? ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন সাবমিট করতে হয়। তো ট্যাক্স ডে কখন? ট্যাক্স ডে হলো প্রতি বছরে 30শে নভেম্বর, ট্যাক্স ডে। ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন সাবমিট আমাদেরকে করতে হবে, না করলে আমাদের আবার পানিশমেন্ট আছে। তো 30শে নভেম্বর যদি কোনো বন্ধের দিন হয়, এরপরে ওয়ার্কিং ডে এর মধ্যে আমরা রিটার্ন সাবমিট করতে পারবো। রিটার্ন দাখিল না করলে কি হয়? রিটার্ন দাখিল না করলে আমরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হব। সেই সাথে আমাদেরকে পেনাল্টি পেতে হবে, আমাদেরকে সুদ গুনতে হবে, আমাদেরকে জরিমানা গুনতে হবে। আয়কর কিভাবে পরিশোধ করতে হয়? আয়কর এই চালানের মাধ্যমে বর্তমানে পরিশোধ করতে হয়। আগে পে অর্ডার ছিল, এখন আছে, কিন্তু এটা ডিসএনকারেজ করা হয়, নিতে এটা বাড়তি ঝামেলা, এটা আবার ব্যাংকে গিয়ে জমা দিতে হয়। সো এখন সবাই এই চালানের মাধ্যমেই আয়কর পরিশোধ করে। তো আয়কর পরিগণনার নিয়মটা কি? আয়কর পরিগণনার নিয়মটা বর্তমানে প্রথম 3.5 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, পরবর্তী 4 লাখ টাকার উপর 10%, এরপরে 5 লাখ টাকার 15%, 5 লাখ টাকার উপর 20%, এন্ড রেস্ট অফ অ্যামাউন্ট 25%। তবে তবে মহিলা বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষের জন্য 4 লাখ টাকা পর্যন্ত সুবিধা দেয়া আছে, মানে 4 লাখ টাকা পর্যন্ত 0%।
তৃতীয় লিঙ্গের জন্য এবং প্রতিবন্ধী করদাতা যারা আছে তাদের জন্য 4,75,000 টাকা, মুক্তিযুদ্ধের জন্য 5 লাখ টাকা। আর কোনো ব্যক্তি বা মহিলার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তাদের জন্য এক্সট্রা আরো 50,000 টাকা আহ, সুবিধা পাবে। ধরেন কোনো মহিলার যদি কোনো একটা প্রতিবন্ধী সন্তান থাকে, সে 4 লাখ টাকা যে সুবিধা পায় সেটা 4.5 লাখ টাকা সুবিধা পাবে। পুরুষ হলে 3.5 লাখের জায়গায় 4 লাখ টাকা সুবিধা পাবে। করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর কার কত? ঢাকা এবং চিটং সিটি কর্পোরেশনের জন্য ন্যূনতম কর 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা, সিটি কর্পোরেশন এলাকার বাইরে যারা আছে তাদের জন্য ন্যূনতম কর 3,000 টাকা। সারচার্জ কি? সারচার্জটা হলো অ্যাসেটস এর উপর একটা উম, কর। সেটা আয়কর না, সেটার নাম হচ্ছে সারচার্জ। তো সারচার্জ কখন দিতে হয়? আপনার 4 কোটি টাকার বেশি অ্যাসেট হইলে সারচার্জ দিতে হয়, তার আগে দিতে হয় না। তবে দিতে হয় কখন দিতে হয়? 4 কোটি টাকার আগে হলে, যদি আপনার একাধিক গাড়ি থাকে, যদি আপনার 8,000 আয়তন বিশিষ্ট বাড়ি থাকে, তখন দিতে হয়। তখন কোন স্ল্যাবে দিতে হয়? 4 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকার যে স্ল্যাব আছে 10% ওই হারে দিতে হয়। আর সারচার্জ দিতে হয় ট্যাক্স লায়াবিলিটির উপর। তো 4 কোটি 1 টাকা থেকে নেট অ্যাসেট যাদের 4 কোটি 1 টাকা থেকে শুরু হয় তাদের জন্য আর কি সারচার্জ প্রযোজ্য হয়। শুধু এক্সেপশনাল দুইটা, একটা হলো গাড়ি থাকতে হবে একাধিক, আর 8,000 আয়তন বিশিষ্ট বাড়ি থাকতে হবে। তারপরে একটা স্ল্যাব আছে, 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকার মধ্যে হইলে 20%, তারপর 20 কোটি 1 টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত 30%, 50 কোটি টাকার ঊর্ধ্বে যেটা হবে সেটা হলো 35%। তবে অবশ্যই সেটা আপনার ট্যাক্স লাইবিলিটির উপর। যেমন একটা বছরে আপনার ট্যাক্স আসলো 50,000 টাকা, 50,000 টাকা হইলে আপনার দুইটা গাড়ি আছে, তখন 50,000 টাকার উপর 10% 5,000 টাকা আপনাকে সারচার্জ দিতে হবে। এটার পেমেন্ট সিস্টেম কি? একই। এখন ইনকাম ট্যাক্সের মতো চালানোর মাধ্যমে আপনি সারচার্জ পেমেন্ট করতে পারবেন। রেয়াত। রেয়াত কি? আমরা কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে আমাদের ট্যাক্স লাইবিলিটি কমে। তো এই ট্যাক্স লাইবিলিটি কমাটাই হলো রেয়াত। সেটা আমরা কিভাবে পাবো? সেক্ষেত্রে 3টা শর্ত আছে। যেমন ট্যাক্সেবল ইনকামের 3%, প্রকৃত বিনিয়োগের 15%, অথবা 10 লাখ টাকা। তিনটার মধ্যে যেটা লোয়ার আমরা সেটা পাবো। যেমন একজন ব্যক্তি প্রকৃতভাবে বিনিয়োগ করছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 15%, 15,000 টাকা। কিন্তু তার ট্যাক্সেবল ইনকাম আছে 3 লাখ টাকা। 3 লাখ টাকার উপর 3% কত? 9,000 টাকা। তো 15,000 টাকা, 9,000 টাকা, দুইটার মধ্যে কোনটা ছোট? 9,000 টাকা। 10 লাখ টাকা বাদে দিলাম, এটা অনেক উপরে। তো 15 আর 9-এর মধ্যে যেটা ছোট, অর্থাৎ 9,000 টাকা, 9,000 টাকাই আমার রেয়াত হিসেবে সুবিধা পাবো। যদি আমার ইনকামটা যদি আমার ইনকাম ট্যাক্সটা অবশ্যই এই 9,000 টাকা রেয়াত নেওয়ার মতো অবস্থানে হয়। কিন্তু আমার যখন মিনিমাম ট্যাক্স চলে আসবে, আমার ট্যাক্সই আসবে না, তখন এই রেয়াত কোনো কাজে আসবে না। তো কর রেয়াত যোগ্য বিনিয়োগের খাত কিন্তু অনেকগুলো আছে। কিছু ক্ষেত্রে আছে হলে আপনি টাকা দিয়ে টাকা রিফান্ড পাবেন, এরকমও খাত আছে, আপনি সুবিধা পাবেন। আবার কিছু ক্ষেত্রে আছে আপনি দান করবেন, দান করলেও আপনি রেয়াতে সুবিধা পাবেন। তো আপনি যদি টাকা খাটিয়ে যেই সুবিধাটা পাইতে চান, সেটা কি কি আছে? আপনি যদি জীবন বীমা প্রিমিয়াম দেন সেক্ষেত্রে পাবেন, আপনি প্রভিডেন্ট ফান্ডে দিলে পাবেন, আপনি গোষ্ঠী বীমা তহবিল, কল্যাণ তহবিলে দিলে পাবেন, সুপার এনুয়েশন ফান্ডে দিলে পাবেন। তারপরে ডিপিএস করলে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত আপনি পাবেন, এর বেশি পাবেন না। আপনি যদি 1,80,000 টাকা ডিপিএস করেন ইয়ারলি, দিবে কত টাকার উপর? 1,20,000 টাকার উপর। সার্বজনীন পেনশন স্কিমে যা দিবেন তাই আপনি রেয়াত পাবেন। সিকিউরিটিজ ক্রয়ে 5 লাখ টাকা। সিকিউরিটিজ কি? সঞ্চয়পত্র হইতে পারে, অন্যান্য বন্ড হইতে পারে, যাই হয় সেগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ একটা টাইপের উপর 5 লাখ টাকা। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করা, শেয়ার বাজারে কোনো ইনভেস্ট করলে সেটা আপনি রেয়াত পাবেন। আর দান আছে কি? দান আছে জাতির পিতা স্মৃতিসরকার রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান, জাকাত তহবিলে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে দান, আইসিডিডিআরবিতে দান, হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান, বিভিন্ন এরকম কয়েকটা আছে যেগুলোতে দান করলে আপনিও রেয়াত হিসেবে সুবিধাটা পাবেন। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল ব্যর্থতার ক্ষেত্রে কি হয়? মানে কর দিবসের মধ্যে যদি আমরা রিটার্ন দাখিল না করি তাহলে কি হয়? তাহলে আমাদেরকে বাড়তি টাকা গুনতে হয়, ট্যাক্স হিসেবে, সুদ হিসেবে, জরিমানা হিসেবে। ধরেন আমাদের ট্যাক্স ডে কবে? 30শে নভেম্বর। আমি 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিটটা করলাম না। তো আমার এক্ষেত্রে কি কি সুবিধা বঞ্চিত হব? আমি যদি চাকরিজীবী হই, আমি যে 1/3 এক্সাম্পশন সুবিধা পাই সেটা পাবো না।
আমি বিনিয়োগ করলে বিনিয়োগের উপর যে রেয়াত সুবিধা পাই সেটা পাবো না। উপরন্তু আমাকে সুদ গুনতে হবে 2% হারে। আমার যদি 10,000 টাকা ট্যাক্স আসে, 10,000 টাকা 2%, মাসে 200 টাকা, যদি 6 মাস লেট করি 1,200 টাকা আমাকে ট্যাক্স গুনতে হবে। সেই সাথে কি আমার গ্রস ইনকামের উপর। ওই যেহেতু অব্যাহতি সুবিধা পাবো না এবং রেয়াতও পাবো না, এই জন্য আমার অনেক বেশি পানিশমেন্ট আসলে আমাকে পেতে হবে। তাই আমরা চেষ্টা করব অবশ্যই ট্যাক্স ডের মধ্যে রিটার্ন সাবমিট করা। সংশোধিত রিটার্ন দাখিল। সংশোধিত রিটার্ন দাখিল আপনি চাইলে করতে পারবেন, যদি আপনি যখন রিয়েলাইজ হয় যে আপনি তো ভুল করছেন, হ্যাঁ, আপনি চাইলে আবার আপডেট করে আবার রিটার্ন সাবমিট করতে পারবেন সংশোধিত রিটার্ন দাখিল। তো সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। প্রথমবারের পর উনি কত দিনের মধ্যে রিটার্নটা সাবমিট করতে পারবেন, অডিটরের জন্য নির্বাচিত হলে কি করতে পারবেন কিনা, এরকম কিছু নিয়ম আছে। যদি ওগুলোর মধ্যে পড়ে তবে আপনি সাবমিট করতে পারবেন, কিন্তু ওইগুলো ক্রস করলে কিন্তু পারবেন না। এখন আসি আমাদের আয়কর নির্ধারণ পদ্ধতি। হ্যাঁ, বর্তমানে দুই ভাবে আমরা আয়কর সাবমিট করতে পারি, একটা হলো সিঙ্গেল পাতার আয়কর, আর একটা হলো রেগুলার রিটার্ন, মানে অনেকগুলো পাতা। সেটা ইনকামের উপর ডিপেন্ড করে, ইনকামের খাতের উপর ডিপেন্ড করে, ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে। যার ইনভেস্টমেন্ট আছে তার ইনভেস্টমেন্ট পেজটা আসে, যার ইনকামের খাত একাধিক আছে তখন একাধিক অ্যাড হয়। তো এটা পাতা ভেরিয়েশন হয়, এবার ট্যাক্স ক্যালকুলেশন করে অনেকে দেয়, এটাতে পাতা 12-13 পেজ 10 পেজ এরকম হয়। আর সিঙ্গেল পাতাটা এক পাতায়। তো সিঙ্গেল পাতার ক্ষেত্রে কি একটু সমস্যা আমার কাছে যেটা মনে হয়, সেটা হয়তো এক পাতা রিটার্ন সাবমিট করতে যে আমাকে 3 পাতা ক্যালকুলেশন করতে হয়, ম্যানুয়ালি ক্যালকুলেশন করে ওইখানে 9টা হেড আছে, 9টা হেডে তথ্য ফিল আপ করতে হয়। যদিও বর্তমানে এই সিঙ্গেল পাতার রিটার্নটা অনলাইন থেকে সরিয়ে নিয়েছে গত সপ্তাহে। তো ফর্ম গুলোর নাম কি? এক পাতার যে ফর্ম সেটা হচ্ছে আইটি ঘ 2023, আর যেগুলো রেগুলার রিটার্ন সেটা হলো আইটি 11 গ 2023। তো আমাদের এই ছিল আর কি প্রাইমারি যে আলোচনা। এই আলোচনাটুকু আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে। এখন আমরা ই রিটার্ন সিস্টেমে চলে যাব। ই রিটার্ন সিস্টেমে দেখানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে রাখছি। সেক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুইটা ভাবে আমি ক্যালকুলেশন করেছি। আমি অফলাইনে করে রেখেছি এবং সেই সাথে অনলাইনেও আপনাকে হুবহু দেখাবো। দেখাবো এই জন্য যাতে করে আমরা অনলাইনটাও ক্লিয়ার হতে পারি, অফলাইনটাও ক্লিয়ার হতে পারি। আপনারা যারা চান আমি এই অফলাইনের যে লিঙ্কটা সেটা আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, যাতে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, অনলাইন এবং অফলাইন দুইটাই। তো একটা ব্যক্তির উদাহরণের মাধ্যমে আমি এই টোটাল রিটার্ন প্রসেসটা আপনাদেরকে শেখাবো। তো আমি আগে একটু বলে রাখি, একটা ব্যক্তির 7টা খাতের ইনকাম কিন্তু থাকবে না, কিন্তু আমি এখানে 7টা খাতের ইনকাম নিয়ে আসছি কেন, শেখানোর জন্য। সেই সাথে একটা ব্যক্তি সরকারি চাকরি বেসরকারি চাকরি দুইটাই করতে পারে না, কিন্তু আমি এখানে নিয়ে আসছি কেন, যাতে আপনারা দুইটা বিষয়ই জানতে পারেন। তো এই জন্য ওরিড হওয়ার কিছু নেই, জাস্ট আমরা শেখার জন্য করব। তা আমি এখানে তার যতগুলা 7টা খাতের ইনকাম নিয়ে আসছি, ইনভেস্টমেন্ট নিয়ে আসছি, তার প্রিভিয়াস ইনকাম ইয়ারের অ্যাসেটস লাইবিলিটিস এর ব্যালেন্স নিয়ে আসছি, হ্যাঁ, তার ট্যাক্স পেয়েবল কত তা নিয়ে আসছি। তো টোটাল প্রসেসটুকু আমরা দেখব। চলুন আমি আমার স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে প্রসেসটা দেখাই। আমি এটা হলো আমার উদাহরণটা। তো উদাহরণের ক্ষেত্রে একটু বলে রাখি, উদাহরণটা হলো আমার এই বছরে যা ইনকাম, তার সব ইনকাম এখানে নিয়ে আসছি। যেমন চাকরি থেকে আয়, তারপর বাড়ি ভাড়া থেকে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ থেকে আয়, অন্যান্য উৎস থেকে আয়। আমার এই বছর যা ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট, জীবনযাপন ব্যয়, এবং গত অর্থ বছর এবং এই অর্থ বছরের শেষে কি পরিমাণ অ্যাসেটস এবং লাইবিলিটি ছিল। এটা হলো ওপেনিং, এই বছরের জন্য ওপেনিং মানে গত ইয়ারের ক্লোজিং, আর এটা হলো এই বছরের ক্লোজিং। তো এখান থেকে আমি দেখতে পারতেছি যে গত বছরের আমার নেট অ্যাসেট কত ছিল, এই যে 1,88,88,150 টাকা। এই বছর শেষে হয়েছে 2,05,68,100। তা আমরা যখনই কোনো ফাইল নিয়ে কাজ করব অবশ্যই সকল ডকুমেন্টস গুছিয়ে নিব। সকল ডকুমেন্টস যদি গুছিয়ে না নিই আমরা এটা রিটার্ন সম্পূর্ণ করতে পারবো না। আমার সকল ইনকামের প্রুফ আমি সাথে নিয়ে বসবো,
আমি সকল ইনভেস্টমেন্টের প্রুফ সাথে নিয়ে বসবো, আমার অ্যাসেট লাইবিলিটি যা আছে তার ক্লোজিং ব্যালেন্স নিয়ে বসবো। যে ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দরকার ব্যাংক স্টেটমেন্ট, যে ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট দরকার স্যালারি সার্টিফিকেট, যে ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কোনো প্রুফ থাকবে সেগুলো নিয়ে অবশ্যই বসবো। সেগুলো সম্ভব হলে আমরা একটা ওয়ার্কিংস করে ফেলবো। ওয়ার্কিংস কেন করব? কারণ কিছু কিছু ডাটা আমাদের অনলাইনে এন্ট্রি করতে হয়। তো একই ডাটা একাধিকবারে এন্ট্রি করতে হয়। আমরা যদি সফট আকারে করে রাখি তাহলে সুবিধা কি, আমরা এখান থেকে কপি করে পেস্ট করে নিতে পারবো। তাছাড়া আরেকটা বড় যে কাজ সেটা হইলো, আমি তো বললাম যে ইরিটার্ন সিস্টেমে মাঝে মাঝে ভুল হয় ক্যালকুলেশন। তো ওই ভুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা যাতে চেক করতে পারি, ম্যানুয়ালি আমরা একটা ট্যাক্স ক্যালকুলেশন করে রাখবো, যাতে করে ভুল শুদ্ধ হইলে আমরা সেটা বুঝতে পারি। তাছাড়া আমার ক্যাশ ইনফ্লো আউটফ্লো ঠিক আছে কিনা সেটাও যাতে আমরা দেখতে পারি। আমি কিন্তু এখানে এই যে আমার ইনকামের খাতগুলো, আমার এই ইনকাম ছিল, আমার এই এক্সপেন্স ছিল, আমার প্রিভিয়াস অ্যাসেট ছিল এত টাকা নেট অ্যাসেট, এবার যে আমার ইনকাম হলো খরচ যাওয়ার পর যেই টাকা থাকার কথা এই টাকা আছে কিনা, এই টাকার সাথে গত বছরের অ্যাসেট যা ছিল এটার সাথে যোগ হয়ে যেই টাকা হওয়ার কথা এই টাকা হয়েছে কিনা, আমি কিন্তু এরকম একটা ক্যালকুলেশন করে রাখছি যাতে ভুলভ্রান্তি না হয়। এবং কোথায় কত হবে না হবে তার ডিটেলস আমি এখানে লিখে রেখেছি। এই জন্য লিখে রেখেছি যাতে ভুল হইলে আমি সেটা বুঝতে পারি। আশা করি আপনারাও এরকম কাজটা করে রাখবেন। প্রয়োজনে আমি আপনাদেরকে এই সফট কপিটা আপনাদেরকে দিয়ে রাখবো, যাতে কাজ করে আপনাদের উপকার হয়, আপনারা শিখতে পারেন, নিজে নিজে কাজ করতে পারেন ভালোভাবে। তো এখানে আমি একটু ক্যালকুলেশন করছি, যেমন আমার এই বছরে এসে 2,22,29,500 টাকা আমার ইনকাম হয়েছে, আমার খরচ হয়েছে 5,49,550 টাকা। আর তাহলে এই বছরে আমার সেভিংস কত? 16,79,950 টাকা। তো এই যে 16,79,950 টাকা সেভিংস হয়েছে, তাহলে বিগত বছরটার সাথে আমার এই বছরটা কি যোগ হয়ে আমার নেট অ্যাসেট দাঁড়াবে, তাই তো? জি। তো এই আগেরটার সাথে এটা যোগ করছি, আমি যাই অ্যাসেট অ্যাড করব, মানে সকল কাজ শেষে আমার কিন্তু নেট এসেট এই যে 2,05,68,100 টাকা মিলতে হবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে আমার হিসাবে ভুল আছে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি গুগলে গিয়ে ই রিটার্ন সার্চ দেব। রিটার্ন আসলো, আমি রিটার্নে ক্লিক করব। ক্লিক করলে রিটার্নের পেজটা আসবে। রিটার্নের পেজটা আসছে, রিটার্নে ক্লিক করুন। আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড। যদি আপনি রেজিস্ট্রেশন আপনার না থাকে তবে আপনি আই এম নট রেজিস্টার্ড দিবেন। দিয়ে ক্লিক করার পরে ওই পেজটা আসবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য কি লাগবে? রেজিস্ট্রেশন করার জন্য আপনার 12 ডিজিটের টিআইএন লাগবে, আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, যেই মোবাইল নাম্বারটা অবশ্যই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আপনার নিজের নামে, মানে যে ট্যাক্স পেয়ার তার নিজের নামে। তা না হলে কিন্তু এই রেজিস্ট্রেশনটা হবে না। রেজিস্ট্রেশন না হলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবেন না। তারপর ক্যাপচা দিবেন, ক্যাপচাটা অবশ্যই রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পর যখন ভেরিফাই দিবেন, একটা ওটিপি 6 ডিজিটের একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে যাবে। মোবাইল নাম্বারে গেলে নতুন একটা ভিউ আসবে, ওই ভিউতে প্রথমে আপনার 6 ডিজিট ওটিপিটা দিবেন, তারপরে 2বার আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু নিয়ম আছে, কিছু ডিজিট দিবেন, কিছু অ্যালফাবেটিক দিবেন, কিছু সাংকেতিক চিহ্ন দিবেন, দিয়ে সাবমিট দিবেন, আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি সাইন ইন করে ঢুকে আপনি আপনার কাজ করতে পারবেন। তো আমি যাই যে আমার সাইন ইন করা, আমার রেজিস্ট্রেশন আছে, আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করে আমি আমার 12 ডিজিট টিআইএনটা দিব আর পাসওয়ার্ডটা দিব। তো আমি আমার 12 ডিজিট টিআইএন দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিয়ে এবার ক্যাপচাটা দিব। ক্যাপচাটা অবশ্যই রিফ্রেশ করে দিব, তা না হলে একটু ভুল দেখাবে, আবার চাইবে। তো রিফ্রেশ করে দিলে এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। লগ ইন হচ্ছে আমার, চলে আসছে, যেহেতু আমি রেজিস্টার ছিলাম চলে আসছে। তো এখানে কি আছে? এখানে ই রিটার্ন আছে। আপনি ক্লিক করলে এই যে ভিউ দেখতে পারেন, হোম আছে, সাবমিশন আছে। সাবমিশনের মধ্যে কি আছে? রেগুলার ই রিটার্ন আছে। আগে এখানে সিঙ্গেল পেজ রিটার্ন ছিল, এখন নাই। ট্যাক্স রেকর্ড আগের যদি আপনার তথ্য থাকা থাকতো এখানে আমরা দেখতে পারতাম, না থাকলে আমি দেখতে পারবো না। এবং আমি রিটার্ন সাবমিট করার পরে আমার এইখানে এই তথ্যগুলো চলে আসবে। এই এখানে একটু বলে রাখি, আমরা যারা অফলাইনে রিটার্ন সাবমিট করব
তারা চাইলে এই অনলাইন সিস্টেম থেকে তারা সার্টিফিকেট নিতে পারে। এখানে আবেদনের মাধ্যমে সার্টিফিকেট, এখানে আবেদন করবে, আবেদন করে সার্টিফিকেট নিতে পারবে। এটা কয়েকদিন দেখে চেক করে ভেরিফাই করে আপনার রিটার্ন সাবমিট যদি সঠিক হয়, এই আপনার আবেদনের প্রেক্ষিতে এখানে অনলাইনে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে। তো চলুন, রেগুলার ই রিটার্ন। প্রথমে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। অ্যাসেসমেন্ট ইনফরমেশনে কি কি থাকে? নর্মাল বিষয়গুলো থাকে। রিটার্ন স্কিম, এটা সেলফ নর্মাল, যদি এখন নর্মাল নাই, এখন টোটালটাই সেলফে দিতে হবে। সেলফে দেওয়ার মানে হলো আপনি নিজে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন, এখানে আগে অ্যাসেসমেন্ট করানো যায় না। আপনি দিয়ে আসবেন, এনবিআর অথরিটি যখন ইচ্ছা তখন আপনি ফাইল নিয়ে কাজ করতে পারেন। দিয়ে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেটও নিয়ে আসতে পারেন, কোনো ইস্যু নেই। অনলাইন সিস্টেমও আপনি সাবমিট করে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেট দুইটার সাথে সাথে পেয়ে যাবেন। অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এটা অটোমেটিক্যালি আসে। ইনকাম ইয়ার 2023-24 আমরা সবাই জানি এই সময়ের ইনকাম ইয়ার। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, ট্যাক্সেবল ইনকাম অবশ্যই আছে। কিভাবে? যদি 100% এক্সামটেড ইনকাম না হয় তাহলে অবশ্যই ট্যাক্সেবল ইনকাম আসে। ট্যাক্সেবল ইনকাম মানে মানে ট্যাক্স আসতে হবে এরকম না, কিন্তু করযোগ্য। যেমন 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হয় না পুরুষের জন্য। তখন ওই পরিমাণ ইনকামটাও যদি হয়ে থাকে, 3 লাখ টাকাও যদি হয়ে থাকে, তার মানে ট্যাক্সেবল ইনকাম, সেটা ইএস দিতে হবে। আর যাদের ক্ষেত্রে নাই তাদের ক্ষেত্রে নো দিতে হবে। যেমন কার ক্ষেত্রে নাই, ধরেন একজন কৃষক শুধুমাত্র কৃষি খাত থেকে আয় করে, তো তার কোনো, সে 2 লাখ টাকা পর্যন্ত সে ইনকাম করলো, তো 2 লাখ টাকা পর্যন্ত যেহেতু ইনকাম করলো, আইন অনুযায়ী 2 লাখ টাকা পর্যন্ত সে এক্সাম্পশন সুবিধা পাবে, তখন তার ট্যাক্সেবল ইনকাম নাই, সে এটা নো দিবে। আর এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, এখানে সে ইয়েস দিবে, কারণ তার ফুল এক্সাম্পটেড এটা আছে, তার ট্যাক্সেবল ইনকাম নাই। কিন্তু আমরা যেটা করব আজকে, যে উদাহরণটা নিয়ে কাজ করব, সেটার ক্ষেত্রে কিন্তু ট্যাক্সেবল ইনকাম আছে, ইয়েস দিব, আর ফুললি এক্সাম্পটেড নাই, সেই জন্য নো দিব। যদি ফুললি এক্সাম্পটেড থেকে থাকে অবশ্যই ইয়েস দিব। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট হলে রেসিডেন্ট, নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট। আমি রেসিডেন্ট, রেসিডেন্ট ঠিক হলো। হেড অফ ইনকাম, আমি যেহেতু আজকে শিখাবো, সেই জন্য আমরা সবগুলা খাত নিয়ে আলোচনা করব। আমি এখানে সবগুলোই ইয়েস দিব। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। তা আমি এগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি, যাতে আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন কোনটা কোন জায়গায় যাবে। এন ইনকাম ফ্রম দ্য ফ্লোয়িং সোর্সেস কি কি আছে? এজ এ পার্টনার অফ ফার্ম, অর্থাৎ আমাদের যাদের পার্টনারশিপ ফার্ম আছে তাদের ওই ফার্ম থেকে যদি কোনো ইনকাম হয়, সেই ইনকামটাও এখানে আসবে। যেমন যেমন 3 জন মিলে একটা অংশীদারি ব্যবসা শুরু করলো, তো ওই অংশীদারি ব্যবসা থেকে 3 লাখ টাকা লাভ হলো। তা যেহেতু 3 জন, তাহলে একজনের এক সমানভাবে হইলে একজনের 1 লাখ টাকা করে লাভ হলো, তার এই ইনকামটা কোথায় আসবে? অবশ্যই এখানে আসবে। তখন এখানে এস দিতে হবে। তার মানে যারা পার্টনারশিপ ফার্ম, তারা প্রতিষ্ঠান থেকে তো রিটার্ন সাবমিট করবেই, সেই সাথে তার যে ইন্ডিভিজুয়াল যে ইনকামটা হলো সেটা তার পার্সোনাল রিটার্নে নিয়ে আসতে হবে, কিন্তু লিমিটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে আনতে হবে না। আর প্রোপ্রাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে তো এজ ইউজুয়ালি আসবে। তারপর আসে এজ এ মেম্বার অফ এন এওপি। এওপি হলে অ্যাসোসিয়েশন অফ পার্সন, মানে ব্যক্তি সংঘ। মানে আমরা অনেকে মিলে একটা ক্লাব করি, ট্রাস্ট করি, ওই ক্লাব বা ট্রাস্ট থেকে যদি কোনো ইনকাম হয় সেটাও এখানে আসবে, অনেকটা পার্টনারশিপ ফার্মের মতো। ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, দেশের বাইরে থেকে যদি কোনো ইনকাম হয়, ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, এটা একটা গুরুত্বপূর্ণ। মানে আপনার স্পাউস, আপনি যদি পুরুষ ব্যক্তি হন, আপনার ওয়াইফ এবং আপনার সন্তান ছোট, যাদের টিআইএন নাই, তাদের ইনকামটাও আপনার ইনকামে নিয়ে আসতে পারেন। তো তাদের ইনকামটা আপনার ইনকামে নিয়ে আসলে কি হবে? ইনকামটা নিয়ে আসলে, ইনকাম যত বেশি হবে আপনার ট্যাক্স তত বেশি আসবে। ধরেন আপনার ইনকাম আছে 4 লাখ টাকা, আপনার ওয়াইফের ইনকাম আছে 3 লাখ টাকা, 7 লাখ টাকা, তো দুইজনের ইনকামটা যোগ করলে কি হবে? ট্যাক্সটা বেশি আসবে, কিন্তু ভিন্ন ভিন্ন গেলে ট্যাক্স আসবে না। তাই যারা বেশি ট্যাক্স দিতে পারেন অবশ্যই স্পাউসটা বা মাইনর চিলড্রেনটা খাইয়ে নিয়ে আসবেন। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মানে আপনার ইনকামের মেইন সোর্সটা কোথায়?
তো এখানে অনেকে প্রশ্ন করে আমার টিএন ঢাকা সিটি কর্পোরেশনে বা আমার একজন 12-তে 13-তে 8-এ তুই যেখানেই হোক না কেন, বাট আমি ইনকাম করি একটা জেলা শহরে যেটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই। তো তাহলে আপনার কোনটা পড়বে? আপনার পড়বে আপনি যেখান থেকে ইনকাম জেনারেট হয়, এই যে জেলা শহর যেটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই ওটা দিবেন, বা অন্যান্য সিটি কর্পোরেশন যেটাতে পড়ছেন সেটা টিক দিবেন। তো আপনার ওইভাবেই মিনিমাম ট্যাক্সটা ক্যালকুলেশন হবে। এইটা অনুযায়ী আপনার মিনিমাম ট্যাক্স, আয়ের উপর মিনিমাম ট্যাক্স আসবে। তো আমি আছি ঢাকা সিটি কর্পোরেশনে, ঢাকা সাউথে, আমি ঢাকা সাউথ সিটি কর্পোরেশন সিলেক্ট করব। তারপর আছে কি, মুক্তিযোদ্ধা, গ্যাজেটেড মুক্তিযোদ্ধা হইলে আপনি এটা দিতে পারেন। যদি আমি এখানে টিক দিই, কি চাইবে? গ্যাজেট নাম্বার চাইবে, কারণ মুক্তিযোদ্ধাদের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিতে হবে। যদি আপনি পার্সোনাল ডিজেবল হন, অর্থাৎ আপনি যদি অক্ষম ব্যক্তি হন, তখন আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর কিন্তু আপনাকে দুইটা তথ্য ফিল আপ করতে হবে, একটা হলো রেফারেন্স নাম্বার অথবা একটা হলো রেফারেন্স নাম্বার, অর্থাৎ একটা সার্টিফিকেট নাম্বার, যে সার্টিফিকেটটা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদান করে, আর সার্টিফিকেটের ডেট। যদি এই দুইটা জিনিস না দেন আপনি কিন্তু এই সুবিধা পাবেন না, কারণ তাদের জন্য ইনকামের একটা অ্যামাউন্ট অ্যাজ ইউজুয়ালের চেয়ে বেশি সুবিধা দেয়া আছে। অর্থাৎ মুক্তিযোদ্ধার জন্য 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স সুবিধা দেয়া আছে 0%, আর পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 4,75,000 টাকা দেয়া আছে। তারপরে ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট, লিগাল গার্ডিয়ান, অর্থাৎ কোনো ব্যক্তির, যদি কোনো সন্তান ডিজেবল হয়ে থাকে তখন সে এটা দিবে। এটা দিলে কি হবে? সে বাড়তি প্রতি সন্তানের জন্য 50,000 টাকা করে সুবিধা পাবে। সেক্ষেত্রেও এই একই জিনিস সমাজসেবা অধিদপ্তর থেকে একটা তাকে প্রত্যয়নপত্র দিবে, সেই প্রত্যয়নপত্রের নাম্বার এখানে দিতে হবে, আর এখানে নেম অফ চাইল্ড অ্যামাউন্টটা বসাইতে হবে, আর এখানে নেম অফ চাইল্ড অর্থাৎ সন্তানের নামটা বসাইতে হবে। আপনি একাধিক চাইলে একাধিক এখানে অ্যাড করতে পারবেন। দেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাইকা থাকে যেখান থেকে আপনি রেয়াত পাবেন, তাহলে আপনি এখানে ইএস দিবেন। যদি রেয়াত না পান, দেয়া লাগবে না। তাহলে কখন পাবেন? তাহলে কখন ইএস দিবেন, কখন নো দিবেন? ধরেন আপনার মিনিমাম ট্যাক্স আসে, তখন আপনি ইএস দিয়ে কি হবে? আপনি তো হবে না, বা আপনার ট্যাক্সই আসে না, তখন ইএস দিয়ে কি হবে? মানে এই ডাটা দিলে আপনার কোনো কাজে লাগবে না, তখন এটা বাড়তি ডাটা হিসেবে থাকবে, কোনো কাজে আসবে না। চাইলে আপনি দিতেই পারেন, দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি এটা মানে রেয়াত পাবেন না। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কোনো লিমিটেড প্রতিষ্ঠানের ডিরেক্টর কিনা, শেয়ার হোল্ডার কিনা, হইলে ইস দিবেন, না হলে নো। তো আমি এখানে নো দেবো, কারণ আমি কোনো লিমিটেড কোম্পানির ডিরেক্টর নই। IT10B রিকোয়ারমেন্ট, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ। আপনার কি মোট অ্যাসেট 50 লাখের উপরে আছে? ইয়েস আছে। যদি আমার যেহেতু আছে আমি ইউজ দিব, যদি আপনাদের না থাকে আপনি নো দিবেন। নো দিলে ডান। ওন এ মোটর কার, ইয়েস। এখন ওনে মোটর কার না, এই মুহূর্তে আমার নাই, যদি থাকে আমি দিব। মোটর কার থাকলে কি সুবিধা অসুবিধা? মোটর কার থাকলে দুইটা জিনিস, একটা তো অ্যাসেট হিসেবে আসবে, আরেকটা আসবে কোথায়? আরেকটা আসবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আমরা গাড়ির যখন রেজিস্ট্রেশন করি বা রিনিউয়াল করি, রিনিউয়াল করার সময় হলো গাড়ির সিসি অনুযায়ী একটা ট্যাক্স দিতে হয়, সেটা আমার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে দেখাইতে পারবো। ওন অফশোর প্রপার্টি, আপনার বিদেশে কোনো পরিসম্পদ আছে কিনা? আমার কোনো বিদেশে পরিসম্পদ নাই, যাদের আছে তারা এখানে ইএস দিয়ে সামনে প্রসিড করবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনে তো আপনার কোনো সম্পত্তি আছে কিনা? জি আমার আছে। আপনারা থাকলে দিবেন, না থাকলে নাই। থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আছে তাহলে কত স্কোয়ার ফিট? 4,000 স্কোয়ার ফিট, আমি টিক দিলাম, আমি 4,000 স্কোয়ার ফিট বসে দিলাম। আমার যে 7 টাকার ইনকাম, আমি ইনকামের মধ্যে চলে আসছি। এখন প্রতিটা খাত ধরে ধরে আমি আমার ইনকাম গুলো এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার জন্য কি, আমার ওই উদাহরণটা দেখে দেখে এন্ট্রি দেবো। আমি খুব মুখস্থ বসাবো না, হ্যাঁ, যখন যা ইচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিব তা না। আমি একটা ম্যাথ, মানে একটা পার্সনের বা একটা ব্যক্তির পুরো অ্যাকাউন্টসটা আমি আপনাকে মিলিয়ে দিব, হিসাবটা মিলিয়ে দিব। যে আমি বলে গেলাম এখানে এটা হবে, এটা হবে, এটা হবে না। আমি একবার প্র্যাকটিক্যালি আপনাকে একজন ব্যক্তির টোটাল তথ্যটা বসিয়ে এবং রেজাল্টটা পর্যন্ত দিয়ে দিব, যে যাতে আপনারা নিজেরা নিজের প্র্যাকটিস করতে পারেন, নিজেরা নিজে কাজ করতে পারেন। আমি একটা উদাহরণ এখানে নিয়ে আসছি। কি চাকরি খাতে আয়, বেসরকারি চাকরি থেকে আয়। বেসরকারি চাকরি থেকে যে তথ্যগুলো আছে, মূল বেতন, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, মেডিকেল ভাতা এবং রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে জমা, নিয়োগকর্তা কর্তৃক জমা। তো
তো এই সবগুলোই বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তির জন্য, কর্মরত ব্যক্তির জন্য ইনকাম, আমরা এই তথ্যগুলো বসাবো। তো বসাইতে হলে কি লাগবে, প্রথমে আমাদেরকে একটা অবশ্যই স্যালারি সার্টিফিকেট থাকতে হবে, যেখানে ওই স্যালারি সার্টিফিকেটে তার কত বেতন পায়, সে কোন অ্যালাউন্সটা কত পায়, কত বেতন পায়, এই স্যালারি সার্টিফিকেটে থাকবে। স্যালারি সার্টিফিকেট দেখি আমি এই তথ্যটা ফিল আপ করেছি। এখানে যতটা তথ্যই ফিল আপ করছি প্রত্যেকটার এগেনিস্টে আমার কাছে ডকুমেন্ট ছিল, ওই ডকুমেন্টস এর আঙ্গিকে কিন্তু আমি এই তথ্যগুলো ফিল আপ করে মিলিয়ে রাখছি। তা আপনারা যখন কাজ করবেন অবশ্যই তথ্যগুলো নিয়ে নিবেন, পারলে সফট আকারে করে নিলেন, না করলে নাই, একাধিকবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে টাইপ করা লাগবে। তো আমার প্রতিষ্ঠানের নাম এবিসি ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। তো আমার যে প্রতিষ্ঠান থেকে আমি ইনকাম করি, বেসরকারি খাতে চাকরি করি, তা হচ্ছে এবিসি ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। সিলেক্ট করলাম। তো প্রথমে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে যাব। এমপ্লয়মেন্ট যখন আমি যাব, নতুন ভাবে যখন যাব, তখন আমি এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি আসবে, আসলে আমি এমপ্লয়মেন্ট ক্রাইটেরিয়া সিলেক্ট করব। সিলেক্ট করার ক্ষেত্রে এখানে 4টা অপশন আসে: গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবিএস প্লাস প্লাস। গভর্নমেন্টের 2টা সফটওয়্যার সিস্টেমে স্যালারি ডিসবার্সমেন্ট হয়, একটা আইবিএস প্লাস প্লাস এর মাধ্যমে, আর একটা আইবিএস প্লাস প্লাস ব্যতীত। তো গভর্নমেন্ট চাচ্ছে সবগুলো একই চ্যানেলের মধ্যে নিয়ে আসার জন্য, একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসার জন্য। তো এখনো সবগুলো কভার করতে পারে নাই। যাদেরটা আছে তাদেরটা আইবিএস প্লাস প্লাসে আছে, যাদেরটা নাই তাদের অন্য সফটওয়্যারের মাধ্যমে দিয়ে থাকে। তো আইবিএস প্লাস প্লাসে দিলে সুবিধা কি, ওইখানের স্যালারি সিস্টেমটা খুব সুন্দরভাবে সাজানো। হুম, যে আপনি তথ্য দিলে সহজেই আর কি এখানে আইবিএস প্লাস প্লাসে দিলে সুবিধা কি, সুবিধা হইলো ওই স্যালারি শিটটা অর্থাৎ স্যালারি সার্টিফিকেটটা খুব সুন্দরভাবে সাজানো, এখানে যা আছে হুবহু তা আপনি বসাই দিলে পারেন। ওখানে কোনো তেমন কোনো মেকানিজম নাই, একবার এই ট্যাক্সের হেড অনুযায়ী ওইগুলো করা। তো হেড দেখে দেখে আপনি ফিগারটা, ইয়ারলি ফিগারটা বসিয়ে দিবেন। তৃতীয়টা হলো প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, মানে মোট কথা হলো বেসরকারি যেগুলো আছে সেগুলো। তো আমি প্রথমে বেসরকারিটা নিব, যেহেতু প্রথমে দেখে আসছি আমার উদাহরণ অনুযায়ী বেসরকারি, আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই প্রতিষ্ঠানের নাম দিব, যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম দিলাম, আমার ডেজিগনেশন দিলাম। শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা, নো আমি দিব না। এই যে বেসিক স্যালারি এখানে আমি যা দেখে আসছি 3,60,000 টাকা, 1,80,000 টাকা, 24,000 টাকা, 36,000 টাকা, 60,000 টাকা, 36,000 টাকা। আমি এই সবগুলা ডাটাই এখানে ওই অনুযায়ী বসালাম। হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, এমপ্লয়ার কন্ট্রিবিউশন। তো এখানে যেগুলো না থাকবে এগুলো আমরা কোথায় পাবো, এই অ্যাড মোডে ক্লিক করে আমরা এখান থেকে এগুলো নিয়ে আসবো আমাদের প্রয়োজন অনুযায়ী, যেটা যেটা হয়। তা আমি বেসরকারি প্রতিষ্ঠানটা এন্ট্রি দিয়ে দিলাম। এখন আমি সরকারি প্রতিষ্ঠানটা এন্ট্রি দিব। তো সরকারি প্রতিষ্ঠানে কি কি আছে একটু দেখে নিই। সরকারি প্রতিষ্ঠানে মূল বেতন আছে, বাড়ি ভাড়া আছে, যাতায়াত ভাতা আছে, মেডিকেল আছে, নববর্ষ ভাতা আছে, এবং প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট প্রাপ্তি আছে। আমি সেম ভাবে নতুন একটা অপশন ক্রিয়েট করব। অপশন ক্রিয়েট করে এখানে আমি এমপ্লয়মেন্ট ট্যাব, গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট নট থ্রু আইবিএস প্লাস প্লাস সিলেক্ট করলাম, যেহেতু আমি আইবিএস প্লাস প্লাস থেকে স্যালারি পাইনি। এই এমপ্লয়ারের নাম দিব, ডেজিগনেশন দিব। তো দিলাম এমপ্লয়ার নাম, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, একটা উদাহরণ আর কি, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এখানে আমি বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নববর্ষ অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স বসালাম, এবং জিপিএফ ইন্টারেস্টও বসালাম। এই দেখেন এই 2টা লাল করা ডিলিট অপশন আছে। আপনার যদি প্রয়োজন না হয় আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন, ভুলে এন্ট্রি হয়ে গেছে এগুলো ডিলিট দিবেন, চলে যাবে, আবার অ্যাড করতে পারবেন। এবং যদি প্রয়োজন হয় যেখান থেকে যা যা অ্যাড করা তা তা অ্যাড করে নিতে পারবেন, অ্যাড করে আপনি কাজ করতে পারবেন। ধরুন আমার এটা ভুলে, আমি এটা কনভেন্স অ্যালাউন্স 24,000 ভুলে বসাইছি, আমি এটা ডিলিট দিয়ে দিব, ইয়েস রিমুভ। আবার কনভেন্স 24,000 টাকা আমি অ্যাড করবো, কনভেন্স অ্যালাউন্স 24,000 টাকা আমি add Here's some info about hydroelectricity. দিয়ে আমি 7 কন্টিনিউ দিব। 7 কন্টিনিউ দিলে পরের একটা ধাপ চলে আসবে, এটা আমি এক্সট্রা অ্যাড করছিলাম একটা।
সেভ দিয়ে আমি 7 কন্টিনিউ দিব, আমার পরের অপশনটা চলে আসবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো এখানে আমি চেক করে নিতে পারবো যে আমার এই যে ইনকামটা মিলছে কিনা। এখানে একটা এমপ্লয়মেন্ট সামারি আছে, এমপ্লয়মেন্ট সামারিতে গিয়ে আমি এটা চেক করে নিব যে আমার টোটাল দুইটা হেড মিলে আমার এই ইনকামটা মিলছে কিনা। আমার দুইটা হেড মিলে 11,41,000 টাকা টোটাল ইনকামটা মিলছে কিনা আমি একটু চেক করে নিই। আমি একটু সামারি করে রেখেছি, 11,41,000 টাকা মিলছে। আর অব্যাহতি যেটা আছে সেটা অবশ্যই মিলবে, সেটাও আমি চেক করে নিতে পারবো। তো আমি মোটা দাগে ইনকামটা একটু চেক করে নিলাম। এরকম প্রত্যেকটা কাজ করে করে আমরা চেক করে নিতে পারবো যদি ওয়ার্কপ্লেস আমার করা থাকে। না করা থাকলে সমস্যা নাই, আপনি একবারে মিলিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে আমার কি ধরনের ইনকাম আছে, তারপর হলো আমার বাড়ি ভাড়া খাতে আয়। তো বাড়ি ভাড়া খাতে আয়ের মধ্যে কি আছে, আমার বাড়ি ভাড়া খাতে আয় আছে এই টাকাটা। আমার খরচ আছে পৌর কর, ব্যাংক ইন্টারেস্ট। এখানে একটা নোট দেয়া আছে, তার একটি 2 তলা বাড়ি আছে যার আয়তন 4,000 স্কোয়ার ফিট, যেখানে 4টি ফ্ল্যাট, এর একটিতে তিনি থাকেন আর তিনটিতে ভাড়া দেন। অর্থাৎ ওই যে 4,000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, 1,000 স্কোয়ার ফিট করে 4টা ফ্ল্যাট আছে, 2 তলা বাড়ি। 2 তলা বাড়ির মধ্যে 4টার মধ্যে একটা নিজে থাকেন আর 3টা ভাড়া দিয়েছেন। 3টা ভাড়া দিয়ে সে প্রতি মাসে 45,000 টাকা করে পান, 15,000 করে, 12 মাসে 5,40,000 টাকা বাড়ি ভাড়া থেকে সে ইনকাম করেন। আর পৌর কর বাবদ দিয়েছেন 20,000 টাকা, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে 40,000 টাকা। এখন আমরা তার এই ইনকামটা দেখাই। আমি একটু বলে রাখি, আমি ডাটাগুলো আগে এন্ট্রি দিয়ে রাখছি, যদি সাথে সাথে এন্ট্রি দিই অনেক সময় লাগবে, সেই জন্য যাতে সহজে আপনাদেরকে দেখাইতে পারি, কম সময়ে কাভার দিতে পারবো। তো এখানে যখন আসবে, এখানে আসার পর আমি নতুন ভাবে দেখাচ্ছি এই আসলো, আসার পর এখানে প্রপার্টি টাইপটা কি, হাউস প্রপার্টি, আদার প্রপার্টি। তো আমার এটা কি, এটা হাউস প্রপার্টি। তো আদার প্রপার্টি কি হইতে পারে, আদার প্রপার্টি হইতে আমার একটা গাড়ি থাকলো, আমার একটা ট্রাক্টর থাকলো, এরকম পরিসম্পদ যা আছে সেগুলো থেকে যে ইনকামটা জেনারেট হবে তা এখানে আসবে। তো দুইটা নিয়ম কিন্তু একই। তো আমার কি হাউস প্রপার্টি, তো আমি হাউস প্রপার্টিতে যাই। হাউস প্রপার্টি আসলে অ্যাড্রেস অফ দা প্রপার্টি, আমি ঠিকানাটা দিব, প্রকৃত ঠিকানাটা, যে আপনার যেই ঠিকানাটা আছে সেই ঠিকানাটা। ইট ইজ দ্য ইন সিটি কর্পোরেশন, ইয়েস হলে ইয়েস দিব, নো হলে নো দিব। আমার এটা ইয়েস দিলাম। সেলফ অকুপাইড এরিয়া, মানে আমার যে স্পেসটা আছে এর মধ্যে আমি নিজে কনজিউম করি কিনা, হ্যাঁ আমি নিজেও কনজিউম করি। কত, 1,000 স্কোয়ার ফিট। তাহলে 4,000 স্কোয়ার ফিট আমার ছিল, 4,000 থেকে 1,000 আমি ইউজ করি, তার মানে 3,000 স্কোয়ার ফিট আমি ভাড়া দিচ্ছি। এই 3,000 স্কোয়ার ফিট ভাড়া দিলাম। আর ডান দিকে একটু লেখা আছে সার্ভিস চার্জ পেইড বাই টেনেন্ট। আমি যদি ভাড়াটিয়ার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ নেই তাহলে হলো ইয়েস দিব, না হলে নো দিব। আমার যেহেতু ছোট্ট বাসা, এখানে আমি সার্ভিস চার্জ নেই না। আর সার্ভিস চার্জ কখনো, যে সমস্ত বাসাতে সিকিউরিটি গার্ড থাকে, লিফট থাকে, জেনারেটর ব্যবস্থা থাকে, সেই সমস্ত বাসাতে সার্ভিস চার্জ একটা বাধ্যতামূলকই নেয়। আর যেগুলো ওরকম সিকিউরিটি সিস্টেম থাকে না সেগুলো সাধারণত নেয় না। তো আমার ওরকম নাই, তাই আমি নেই না। যেহেতু এই উদাহরণটা আমার নিজেকে নিয়ে দেখাইতেছি। তো আমি 12 মাসের ভাড়া পাইছি, ওইখানে দেখা আছে 5,40,000 টাকা, 5,40,000 টাকা বসাইছি। আমি আর কিছু পাইনি, যদি থাকে দিতাম। যেহেতু আমি ভাড়াটিয়ার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ নিয়ে আসে নাই, এনি আদার রিসিপ্টও নেই, এবং অ্যাডভান্স অ্যাডজাস্টও আমি করি নাই। মানে ভাড়াটিয়ার কাছ থেকে যদি কোনো অ্যাডভান্স নেওয়া হয়, ওই অ্যাডভান্স যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে তো কম পড়বে। যেমন আমার ভাড়া যদি 15,000 টাকা আছে, আমি যদি 10,000 টাকা ক্যাশ নিতাম আর 5,000 টাকা অ্যাডজাস্ট করতাম, তাহলে এখানে 10,000 টাকা আসতো, এখানে 5,000 টাকা আসতো। মাসে 12 মাস হিসাব করে 5 12 60 এখানে আসতো। আর এই 10 12 120 এখানে আসতো, মানে 1,20,000 টাকা এখানে আসতো। এখন এটার অ্যালাউয়েবল খরচ, ডিডাকশন। ডিডাকশন কোনটা কোনটা অ্যালাউয়েবল, একটা নর্মালি আবাসিকের জন্য আমি বলছিলাম যে 25%, এই যে 25%, 5,40,000 টাকা অটোমেটিক্যালি সে ক্যালকুলেশন নিয়ে গেছে। এখানে আমি চাইলে টাইপ করলে কিছু করতে পারবো না, হ্যাঁ অটোমেটিক্যালি নিয়ে গেছে। যদি এটা কমার্শিয়াল হইতো কি হইতো, 30% নিত, 5,40,000-এর 30% নিত। আর কি আছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল না, থাকলে আসতো। ইন্টারেস্ট পেইড অন লোন, হ্যাঁ ওই যে বছর বছর যে লোনটা আমি দেই সেটা, আমি 40,000 টাকা দিয়েছি, এখানে লেখা আছে। এই যে 40,000 টাকা ব্যাংক ইন্টারেস্ট দিয়েছি, এখানে লিখলাম। পুর উপর দিয়েছি 20,000 টাকা লিখলাম। আনস্পেয়ার কোনো রিপেয়ারিং, যদি কোনো আনস্পেন্ড রিপেয়ার যদি থাকতো সেটা আসতো। প্রি রেন্টাল ইন্টারেস্ট পেড, আমি যে তখন বলেছিলাম আমরা কনস্ট্রাকশন পিরিয়ডে যদি আমি কোনো ইন্টারেস্ট দিয়ে থাকি যেটা 3 বছরের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, ওই অ্যামাউন্টটা এখানে বসতে হবে। আমার এই মুহূর্তে নাই, যার জন্য আমি
দিই নাই। থাকলে যদি আমার 3 লাখ টাকা থাকতো, এই কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট আমি 3টা বছরে ভাগ করে দেখাইতে পারতাম, এখানে তখন 1 লাখ টাকা দিতাম। আর রেগুলারটা ঠিকই বছরেরটা বছরেই চলে আসতো। তো এখানে একটু ক্যালকুলেশন আছে, দেখেন আমি আমার 4টা ফ্ল্যাট, 4টার মধ্যে 3টা ভাড়া দিছি, একটা নিজে থাকছি। তো আইনে বলে দিছে যখন আপনি নিজে কনজিউম যেটা করবেন এইটুকুর যে খরচ অ্যালাউয়েবল খরচ সেটা পাবেন না, সেটা আপনার নিজেকে বেয়ার করতে হবে। সেই জন্য এখানে যে 40,000 টাকা খরচ, 40,000 টাকা এখানে খরচ হিসেবে অ্যালাউ হবে না, হবে কত, 4/3 অ্যালাউয়েবল খরচ হবে আর 1 ভাগ নিজে বেয়ার করবো। তো সেই জন্য 40,000 টাকায় আমার অ্যালাউয়েবল খরচ হবে 30,000 টাকা, এখানে 20,000 টাকা হবে 15,000 টাকা, তা 30 আর 15 45,000 টাকা, আর এখানে 1,35,000 টাকা। দেখেন 1,80,000 টাকা অ্যালাউয়েবল খরচ হয়েছে, আর মোট হয়েছে 1,95,000। কারণ ওই 10,000 5,000 আমি যেহেতু থাকছি, আমি বিয়ার করছি, বিয়ার করব, তাই এখানে এটা অনুমোদন দেয়নি। তাহলে আবার 3,60,000 টাকা নেট ইনকাম হলো কিভাবে, 5,40,000 টাকা ইনকাম, 1,80,000 টাকা অ্যালাউয়েবল খরচ, 5,40,000 থেকে 1,80,000 বাদ দেওয়ার পরে 3,60,000 থাকলো। এটা হইলো আমার গৃহসম্পত্তি খাতে আয়। তারপর আমি 7 কন্টিনিউ দিব, আমি পরের অপশনে চলে আসবো। এরপরে আমার কোন ইনকামের খাতটা আছে, কৃষি খাত থেকে আয়। তো কৃষি খাত থেকে আয়ে কি আছে, অনেকগুলো অপশন আছে। কাল্টিভেশন, ইনকাম ফ্রম ফার্মিং, ইনকাম ফ্রম ফার্মিং এসআরও, প্রোডাকশন অফ টি অর রাবার, আদার এগ্রিকালচার ইনকাম, স্পেশাল এগ্রিকালচার ইনকাম। তো এখানে যতগুলো খাত আছে এই সবগুলোই কৃষি খাত থেকে ইনকাম হিসেবে ট্রিট হবে। কাল্টিভেশন মানে নর্মাল চাষাবাদ, আমি ধান চাষ করি, পাট চাষ করি, আমি আলু চাষ করি, যাই করি আমার এখানে চলে আসবে। ইনকাম ফ্রম ফার্মিং এর বাইরে কি কি, ফার্মিং এর মধ্যে কি কি থাকে দেখেন, এনো সাব টাইপ আছে, সাব টাইপ থেকে আমরা দেখে নিতে পারবো। এর মধ্যে যদি আমাদের কোনোটা পড়ে সেটা আমরা সিলেক্ট করবো। যখন আমি মাছ চাষ করি তখন কোথায় যাবে, যখন আমি নার্সারি করি কোথায় যাবে, তখন এগুলো এখানে আসবে, এখানে একুয়াকালচার হলে একুয়াকালচার এখানে আসবে, এখানে দিয়ে দিবে। এরকম আপনার যেটা প্রযোজ্য সেটা এখানে দিয়ে প্রসিড করবেন। তো এখানে কি বলছে, এখানে বলছে যে সে পৈতৃক সম্পত্তি চাষাবাদ করে ধান চাষ করে পেয়েছেন কি 5 লাখ টাকা। তো কোনো হিসাব সংরক্ষণ করেনি, এটা বলে দিচ্ছে। তো আমরা এটা জানি যে আমি যদি হিসাব সংরক্ষণ না করি আমাদেরকে 60% পর্যন্ত সর্বোচ্চ অ্যালাউয়েবল খরচ হিসেবে কনসিডার করবে। তাহলে আমি কাল্টিভেশন করছি 200% জায়গার মধ্যে আমি চাষাবাদ করছি, কি চাষাবাদ করছি, ধান চাষাবাদ করছি, ওখানে বলা আছে। তো বুকস অফ মেনটেন অ্যাকাউন্টস করা হয়েছে কিনা, না, ওইখানে বলেছে কোনো বুকস অফ মেনটেন হিসাব করা হয় নাই, আসলে এটা সম্ভব না এই কৃষিকাজ ব্যবহারের জন্য, বাস্তবে এটা অনেক কঠিন। যারা ব্যবসা করে তাদের পক্ষে হয়তো সম্ভব, স্বাভাবিকের পক্ষে সম্ভব না। সেলস প্রসিড কত, আমি সেলস করছি 5 লাখ টাকা, কস্ট অফ প্রোডাকশন 3 লাখ টাকা, আমি সর্বোচ্চ 60% যেহেতু অ্যালাউবেল, আমি 3 লাখ টাকা নিয়ে নিছি। আমি যদি এর কম দিই ঠিকই নিবে, কিন্তু বেশি দিলে নিবে না। যেখানে এখানে 3 লাখ দিছে, আমি এখানে 2 লাখ, 3,50,000 দিতে চাই। দেখেন ডান পাশে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, কস্ট অফ প্রোডাকশন উইল বি লেস অর ইকুয়াল 60% অফ সেলস প্রসেস। কিন্তু আমি যখন 2 লাখ টাকা দিই তখন দেখে নিয়ে নেবে, কোনো নোটিফিকেশন নাই। তার মানে সর্বোচ্চ আমি 60% পর্যন্ত খরচ দেখাইতে পারবো। তো 3 লাখ টাকা দেখানোর পরে আমার এখানে প্রফিট হলো 2 লাখ টাকা। আমার তারপরে ইনকাম কি আছে, তারপরে ইনকাম আছে ব্যবসা খাতে আয়। তা আমার একটা প্রপার্টনারশিপ বিজনেস আছে, যেটা পরিচালনা করে আমি ইনকাম করি, ইনকাম ফ্রম বিজনেসে আসলাম। তো ইনকাম ফ্রম বিজনেসে আসলে ভিউটা কেমন হয়, ভিউটা এরকম হয়। বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি অনেকগুলো ধাপ আছে। রেগুলার বিজনেস ইনকাম, বিজনেস সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, টোবাকো বিজনেস, প্রোডাক্ট অফ টি আর রাবার। ওই যে আমি কৃষি খাতে বলেছিলাম যে কৃষির জন্য টি আর রাবার এখানে 60% আর বিজনেসের ক্ষেত্রে 40%, তখন এই 40% এখানে আসবে আর 60% কৃষি খাতে যাবে। এখানে আরো স্পেশাল বিজনেস ইনকাম অনেক কিছু দেওয়া আছে। তো আমাদেরটা হলো আজকে এটা কি রেগুলার বিজনেস ইনকাম। কি ধরনের বিজনেস, এটা একটা স্টেশনারি বিজনেস। সিলেক্ট করে আমি প্রয়োজনীয় তথ্যাদি দিব। রেগুলার বিজনেস নাম, এটা একটা স্টেশনারি ব্যবসা। বিজনেসের নাম সেমল এন্টারপ্রাইজ, মতিঝিল।
আমার টার্নওভার কত ছিল, এখানে আমার টোটাল হিসাবটা এখানে দেয়া আছে। এই বিক্রিত পণ্য বিক্রি হয়েছে 6 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হয়েছে 4,50,000 টাকা, মোট লাভ হয়েছে 1,50,000 টাকা, আমার অপারেশন খরচ হয়েছে 50,000 টাকা। তো এখানে যা যা ছিল এই তথ্যগুলো আমি হুবহু সেভাবেই বসাইছি। বিক্রয় 6 লাখ টাকা, গ্রস প্রফিট 1,50,000 টাকা, জেনারেল খরচ হয়েছে 50,000 টাকা, আমার নেট প্রফিট হয়েছে 1 লাখ টাকা। আর যা যা ক্যাপিটাল ছিল, ক্যাশ ইন হ্যান্ড, ইনভেন্টরিজ, ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেট মিলিয়ে আমার টোটাল অ্যাসেট হয়েছে 5,50,000 টাকা। তো এখানে একটু বলে রাখি যে টোটাল অ্যাসেট এবং টোটাল ক্যাপিটাল এবং লাইবিলিটিস মিলতে হবে, না মিললে কিন্তু আপনার হিসাব হবে না। ব্যালেন্স শিট সবসময় মিলতে হবে। এ ইকুয়াল টু এল প্লাস ও ই, মানে এই দুইটা, এ মানে অ্যাসেটস, এল মানে লাইবিলিটিস, ও ই মানে ওনার্স ইকুইটি। হ্যাঁ, ইকুইটিটা মিলতে হবে, মিললেই হবে। যদি না মিলে তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় না বা ব্যালেন্স শিট হয় না। তো এখানে আমাদের মিলেছে। আমাদের তাহলে এখানে ব্যবসা থেকে ইনকাম হলো আমাদের 1 লাখ টাকা, আর ক্যাপিটাল আছে 5,50,000 টাকা, লাইবিলিটিস আছে 1,50,000 টাকা। আমরা নেক্সট প্রসিড করি। আমাদের পরবর্তী ইনকামের খাত হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনে কি বলছে, শেয়ার বাজার থেকে শেয়ার ক্রয় ও বিক্রি করে গেইন হয়েছে 25,000 টাকা। মানে একটা অর্থ বছরে সে শেয়ার কিনছে এবং বিক্রি করছে, এর মধ্যে মাঝে মাঝে কখনো 2 টাকা 5 টাকা করে লাভ করে সারা বছরে এসে 25,000 টাকা তার এখানে লাভ করছে। আর আমরা জানি শেয়ার বাজার থেকে যে ইনকামটা সেটা ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয়। ক্যাপিটাল গেইন আসলো, এখানে আসলে কি কি দিতে হয়, টাইপ অফ গেইন, এখানে অনেকগুলো পার্ট আছে। কি কি, ট্রান্সফার অফ প্রপার্টি, মানে আপনি যদি কোনো ভূমি ক্রয় বিক্রয় করে ইনকাম করেন সেটা। ট্রান্সফার অফ প্রপার্টি, হাউস অ্যাপার্টমেন্ট, আমাদের যদি ফ্ল্যাট বিক্রি করেন, ফ্ল্যাট বিক্রি করে লাভ করেন সেটা। সাইনিং মানি ফ্রম দ্য ডেভেলপার, অনেক সময় আমরা কি করি, আমার একটা জায়গা আছে, ওই জায়গাটা ডেভেলপারের কাছে দিয়ে দিই, ডেভেলপার কি করে একটা সাইনিং মানি দেয়, আর সেটাও আমার ক্যাপিটাল গেইন। কম্পেনসেশন এগেনস্ট প্রপার্টি একুইজিশন, যদি কোনো কম্পেনসেশন পাই প্রপার্টি একুইজিশনের এগেনস্টে। ট্রান্সফার শেয়ার অফ লিস্টেড কোম্পানি, ট্রান্সফার, এই আমি যেটা করতেছি শেয়ার ক্রয় বিক্রয়, এটা আসবে এখানে ট্রান্সফার শেয়ার অফ লিস্টেড কোম্পানি। ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ডিরেক্টর, মানে আমরা যারা ওই যে কোম্পানি গঠন করে তখন ডিরেক্টর থাকে, ডিরেক্টররা যে শেয়ার নেয় সেটা এখানে আসবে। ট্রান্সফার অফ বিজনেস অর আন্ডারটেকিং, আদার ক্যাপিটাল গেইন, গেইন সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। তো এটার মধ্যে কোনটা পড়ে আমাদের এই শেয়ার বাজার ইনকাম থেকে, এইটা সিলেক্ট করলাম। আমি বিইউ অ্যাকাউন্ট বসাইলাম, আমি ব্রোকারেজ হাউসের নাম বসাইলাম, পোর্টফোলিও স্টেটমেন্টের রেফারেন্স যে নাম্বার আছে, একটা নাম্বার থেকে নাম্বার বসালাম, ডেট বসালাম। এখন এখান থেকে আমার গেইন হয়েছে কত, গ্রস রিয়েলাইজড গেইন হয়েছে 25,000 টাকা, রিলেটেড এক্সপেন্স নাই। যদি আমার লস হইতো তখন কি হইতো, আমি লস হইলে লস বসাইতে হইতো। তারপর কি আছে, জমি বিক্রয় করে লাভ হয়েছে 2 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে জমি কিনে সে 12 লাখ টাকায় বিক্রি করছে, অর্থাৎ আমি 10 লাখ টাকা একটা জমি কিনছি, কিনে 12 লাখ টাকায় বিক্রি করছি। তো এখানে 2 লাখ টাকা কি হচ্ছে, ক্যাপিটাল গেইন। আমি এখন এখানে 2 লাখ টাকা ক্যাপিটাল গেইনে বসাবো। তখন আসবে কি, এটা ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড অনলি, আমি এটা ল্যান্ডই বিক্রি করছি। নন এগ্রিকালচার প্রপার্টি রূপগঞ্জ নারায়ণগঞ্জে বিক্রি করছি, 10 শতাংশ বিক্রি করছি। টিন অফ বায়ার, বায়ারের টিন, এটা প্রকৃত টিন নাম্বার দেওয়া লাগবে, প্রকৃত টিন নাম্বার না দিলে নিবে না, রিয়েলটা হইতে হবে। ডিড নাম্বার, দলিল নাম্বার, দলিলের ডেট, সাব রেজিস্টার অফিস যেখানে আপনি রেজিস্ট্রেশনটা করছেন সেই রেজিস্ট্রেশন অফিসের ঠিকানা, সেলস ডিড ভ্যালু যে টাকায় বিক্রি করছেন, কস্ট অফ একুইজিশন যে টাকা ক্রয় করছেন, ক্রয় মানে আপনার সকল খরচ সহ যে ক্রয়টা ছিল সেটা যদি আপনার আগের ফাইলে থাকে ওইটা আসবে। যদি এই সময়ের মধ্যে ক্রয় করেন ওই প্রকৃত অর্থটাই আসবে। এই 12 লাখ টাকা ক্রয় করে 10 লাখ টাকা বিক্রি করাতে 2 লাখ টাকা প্রফিট হয়েছে। আর সোর্স ট্যাক্সে ছিল 72,000 টাকা, মানে যখন জমিটা বিক্রি করছেন তখন একটা সোর্স ট্যাক্স কেটে রাখা হয়েছে, সেটা হলো 72,000 টাকা। যদিও বর্তমানে এই সোর্স ট্যাক্সটা যে পার্চেস করে সে দেয়, কিন্তু এটা সুবিধা চাইলে বিক্রেতা নিতে পারে, যদি সে ওই ডকুমেন্টস গুলো রাখে, পে অর্ডার হোক আর চালান হোক, রাখলে সেটা সুবিধা নিতে পারে। এবং বর্তমানে তাই নিচ্ছে, ক্রেতাই আসলে টিডিএস এর টাকাটা বহন করে সুবিধা নিচ্ছে বিক্রেতা, কিন্তু এটা দেওয়ার কথা বিক্রেতা। নেক্সট, আর্থিক পরিসম্পদ থেকে আয়। আর্থিক পরিসম্পদ থেকে আয়ের মধ্যে কি কি আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে,
সেভিংস অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট আছে, আমার ডিপিএস থেকে ইন্টারেস্ট আছে, এফডিআর থেকে ইন্টারেস্ট আছে, শেয়ার বাজার থেকে লভ্যাংশ প্রাপ্তি আছে। শেয়ার বাজার থেকে লভ্যাংশটা আর্থিক পরিসম্পদ থেকে আয়ের মধ্যে পড়ে, কারণ এটার উৎসে কর্তন আছে। তো আমরা যাই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এখানে গিয়ে আমি আমার এটা কোন টাইপের ইনকাম তা ডিফাইন করব। তো প্রথমে ব্যাংক ইন্টারেস্ট, তো আমি এখান থেকে যতগুলো হেড আছে ব্যাংক ইন্টারেস্টটা সিলেক্ট করব। ব্যাংক ইন্টারেস্ট এখানে কি লেখা আছে, ইন্টারেস্ট প্রফিট ব্র্যাকেটে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে উইথ টিডিএস ডিডাকশন। এক্ষেত্রে যেটা টিডিএস ডিডাকশন করে রাখছে সেটা আসবে, যেটা টিডিএস ডিডাকশন করা নাই সেটা আসবে না। কেমন অনেক সময় দেখা যায় কি ব্যাংক টিডিএস কাটে না, আপনাকে স্টেটমেন্টে ঠিকই ইন্টারেস্ট দিয়ে দিছে কিন্তু টিডিএস কর্তন করেনি, তখন কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। এখানে দিলে সেটা নিবে না, আপনি টোটালি রিটার্নটা সাবমিট করতে পারবেন না। তখন এটা অন্য জায়গায় দিতে হবে। অন্য জায়গায় কোথায় দিবেন, তখন এটা ইন্টারেস্ট ফ্রম এনি আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এ দিয়ে দিবেন, তখন দিলে আবার ঠিকই সাবমিট নিবে। তো এখন এটা দিয়ে দিবে, যেহেতু আমার সোর্সে টিডিএস কাটা আছে। তো আমি এটা সিলেক্ট করে আমার এখানে যে যে খাতগুলা ছিল, যে তিনটা হেড, সেভিংস, ইন্টারেস্ট আর ডিপিএস থেকে এফডিআর থেকে, তিনটা খাতে তথ্যগুলো আমি এখানে বসাবো। এই তথ্যগুলো সবগুলোই আমার সফট কপি করা ছিল, আমি ওইখান থেকে কপি করে করে পেস্ট করে এখানে বসেছি। এই যে গ্রস ইন্টারেস্ট বসাইছি, গ্রস ইন্টারেস্ট বসাইছি, গ্রস ইন্টারেস্ট বসাইছি, এগুলো দেখেন আমি এই যে সফট আকারে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে এই যে কপি করে করে আমি এখান থেকে বসিয়ে দিয়েছি। ইন্টারেস্ট অ্যামাউন্ট বসলাম। রিলেটেড ফিস এন্ড চার্জ, রিলেটেড ফিস যখন আমার একটা ডিপিএস থাকে, ওই ডিপিএস এর এগেইনস্ট আমাকে যে ইন্টারেস্টটা দেয়, ওই ইন্টারেস্টের সাথে যদি কোনো চার্জ, এসএমএস চার্জ কেটে রাখে বা সার্ভিস চার্জ কেটে রাখে, সেটা এখানে বসাবেন। এখানে বসাইলে কি হবে, আপনি ওইখান থেকে যেই প্রাপ্তিটা ঘটছে, যেমন ডিপিএস থেকে 15,000 টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে, এখানে যদি 500 টাকা আপনার খরচ থাকতো, তাহলে আপনার এই ক্ষেত্রে ইন্টারেস্ট বাবদ ইনকাম হতো 14,500 টাকা। তো আমার এটা থেকে কাটে নাই, আমি এটা বসাই নাই। একটা থেকেও কাটে নেই, আমি বসাই নেই। কাটছে কোনটা, সেভিংস অ্যাকাউন্ট থেকে। সেভিংস অ্যাকাউন্টে স্পেসিফিক একটা না, আমার এখানে আরো অনেক চার্জ আছে। আমি পার্সোনাল ট্রানজেকশন করার জন্য অনেক চার্জ আছে, যার জন্য আমি সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা সেটা আমি ডিরেক্টলি ব্যাংক চার্জে দিয়ে দিব, এখানে আমি বসাই নাই। যদি এগুলার ক্ষেত্রে থাকতো অবশ্যই এখানে বসিয়ে দিতাম, বাট আমার কাছ থেকে কাটে নাই, যার জন্য আমি বসাই নাই। দেন কি আসছে, ডিভিডেন্ড। তো এখানে এই যে ডিভিডেন্ড আমি সিলেক্ট করব, অনেকগুলো খাত আছে, এর মধ্যে ডিভিডেন্ড যেটা আছে, ডিভিডেন্ড সিলেক্ট করে ওই যে আমার শেয়ার বাজার থেকে যে লভ্যাংশ পাইছি সেটা আমি এখানে বসিয়ে দিব। তো এখানে কত ছিল, আমার ইনকাম ছিল 10,000 টাকা ফুল সিকিউরিটিস থেকে, এই যে এসএনএম সিকিউরিটিস থেকে। এই তথ্যটাই আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। তা আমি আবারও বলছি, আমি আগে ডাটাগুলো ফিল আপ করে রাখছি যাতে দ্রুত শেষ করতে পারি। তারপরে কি আছে, এখানে আরেকটু বলে রাখি, এখানে দেখেন আরো কয়েকটা, যদি আপনার সঞ্চয়পত্র থেকে ইনকাম হতো কোথায় আসতো। এখানে সঞ্চয়পত্র দুই ধরনের আছে, একটা পেনশনার, একটা আদার দেন পেনশনার। পেনশনার কোনটা, যারা রিটায়ারমেন্টে চলে যায় তারা যে ওই পেনশনের টাকা দিয়ে, যে পেনশনের একটা ওইটা একটা ভিন্ন নিয়ম আছে, ওনারা যারা এই সঞ্চয়পত্র কিনে সেটা হলো পেনশনার। আর এর বাইরে যারা আছে, আমরা এজ ইউজুয়াল নিয়মে চাকরিরত অবস্থায় যারা কিনি, তাদেরটা হলো আদার দেন পেনশনার। তারপর আমার লাস্ট ইনকাম অন্যান্য উৎস থেকে আয়, অন্যান্য উৎস থেকে আয় বলছে কনসালটেন্সি সার্ভিস থেকে আয় 10,000 টাকা করে মাসে, 12 মাসে 1,20,000 টাকা, যেক্ষেত্রে সোর্স ট্যাক্স কাটা আছে 12,000 টাকা। এখানে আসলো, এখানে যখন সিলেক্ট করলাম দেখেন এখানে অনেকগুলো খাত আছে। রয়্যালটি আছে, পেমেন্ট ফ্রম ডাব্লিউপিপি আছে, লাইসেন্স ফি আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি আছে, ইনকাম ফ্রম ইনট্যানজিবল অ্যাসেট আছে, ক্যাশ সাবজেক্টি আছে। তো এখানে যতগুলোই আছে, এই ততগুলো যেগুলো মিলে তো মিলে গেল, যেগুলো মিলবে না, আদার সোর্সেস উইথ টিডিএস, মানে যখন আপনি কোনো আদার্স খাত থেকে ইনকাম হবে আপনার, সেক্ষেত্রে যদি সোর্সের ট্যাক্স কেটে রাখে, এটা এখানে আসবে। যে ক্ষেত্রে সোর্সের ট্যাক্স কেটে রাখে না, তারপরেরটাতে আসবে এনি আদার ইনকাম। তো আমার এখানে সোর্স কেটে রাখছে, আমি দেখেছি যে 12,000 টাকা কেটে রাখছে 1,20,000 টাকার জন্য। তো আমি এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যাদি ফিল আপ করে করবো, করে আমি এটা প্রসিড করব। কি কি আছে, পার্টিকুলার আমি কনসালটেন্সি সার্ভিস পাইছি, পেমেন্ট অথরিটি এসটিডি লিমিটেড আমাকে দিছে, ডেট দিছে। এটা একটা ডেটে আমি যদি চাই 12 মাসে 12টা ডেট দিতে দিতে পারে, একটা ডেটে চাইলে আমি দিয়ে দিতে পারে, আমি একটা ডেটে দিয়ে দিয়েছি। আর হলো টিডিএস যেটা কেটে রাখছে সেটা বসাইছি। রিলেটেড এক্সপেন্স কি, রিলেটেড যদি আপনার কোনো খরচ থেকে থাকতো সেটা বসাইতেন, না আবার ছিল না আমি বসাইনি, থাকলে বসাবেন। বসাইলে সুবিধা কি, আপনার ইনকামটা
কমে যাবে। 7 কন্টিনিউ দিব। আমার ইনকামের টোটাল হেড শেষ। এক্ষেত্রে আরেকটা অ্যাড করে রাখছি, অনেক সময় কি এক্সামটেড ইনকাম আসে, এক্সামটেড ইনকাম আসলে কি হবে সেটা আমরা এখানে দিব, যদি আমরা ওই প্রথমে সিলেক্ট করে আসব। সেক্ষেত্রে কোনটা, যেমন ফরেন রেমিটেন্স অনেকে আসে, তারা এখানে দিবে, ফরেন রেমিটেন্সে দিয়ে সিলেক্ট করে করে এই প্রয়োজনীয় তথ্য ফিল আপ করে তারা এখানে সাবমিট করবে। বা এর বাইরে ব্যবসায়ীরা যদি এক্সপোর্ট, হ্যান্ডিক্রাফট, সফটওয়্যার, আইটি বিজনেস, এরা যারা যেখান থেকে ইনকামটা করে তারা ওই হেড সিলেক্ট করে ইনকামটা দেখাবে, এটা হলে এক্সামটেড ইনকামের মধ্যে আসবে। মানে এই এক্সামটেড ইনকাম মানে এটার উপর ট্যাক্স ইমপ্লিমেন্ট হবে না, ট্যাক্স আসবে না। তো আমার টোটাল ইনকামের হেড যে 7টা হেড আলোচনা শেষ। তারপরের অপশন হলো আমি রিবেট, মানে ইনভেস্টমেন্ট থেকে যে রিবেটটা পাবো সেটা এখানে দেখা রিবেট, আমি রিবেটে ক্লিক করবো। তো রিবেটের জন্য আমাকে এখানে কি কি বলা আছে, ইনভেস্টমেন্ট আমার কাছে সঞ্চয়পত্র কিনা হয়েছে 6 লাখ টাকা, ডিপিএস আছে 60,000 টাকা, ইন্স্যুরেন্স আছে 15,500 টাকা, তবে বলা আছে কি পলিসি ভ্যালু 2 লাখ টাকা। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই যে পলিসি ভ্যালু এবং প্রিমিয়াম দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। দুইটার মধ্যে বলা আছে যে যখন দুইটার মধ্যে বলা আছে এই পলিসি ভ্যালু 10% অথবা প্রিমিয়াম, দুইটার মধ্যে যেটা ছোট সেটা। তো এখানে আমার লেখা আছে যে পলিসি ভ্যালু হইলো 2 লাখ টাকা আর প্রিমিয়াম দিচ্ছে 15,500। তাহলে আমরা একটু ট্রাই করতে পারি যে আমি ইন্স্যুরেন্স পলিসি নাম্বার বসাইলাম, ইন্স্যুরেন্স কোম্পানি বসাইলাম, পলিসি ভ্যালু 2 লাখ আর প্রিমিয়াম 15,500, দুইটার মধ্যে যেটা ছোট, অর্থাৎ এই 2 লাখ টাকা 10% 20,000 টাকা আর প্রিমিয়াম হলো 15,500 টাকা। ছোট কোনটা, 20,000 না 15,500, 15,500 নিচে। যদি আমরা এটা 1 লাখ দিয়ে ট্রাই করি তখন কি হয়, দেখেন 10,000 টাকা আসছে। ঠিক আছে, দুইটার মধ্যে যেটা ছোট। তো এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যারা অফলাইনে দিব অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো। এই দেখেন 2 লাখ বসাইছি, 15,500 টাকা আসছে। তারপর ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস। ডিপিএস আমাদের 60 লাখ টাকা ছিল, ওই যে ব্যাংকের তথ্য আমি সফট করে রাখছিলাম, এখানে কপি করছি, কপি করে পেস্ট করে দিয়েছি, 60,000 টাকা বসাইছি, 60,000 টাকা আসছে। যদি এটা এর বেশি হইতো কি হইতো, আমি যদি এখানে 1,50,000 টাকা দেই, 1,20,000 টাকা নিচ্ছি, মানে 1,20,000 টাকা বেশি নিবে না। আমি 60,000 টাকা মিনিমাম যা হয় তাই নিবে। যদি আপনি 1,19,000 দেন তাও নিবে। তো আমি দিয়েছি 60,000 টাকা, 60,000 টাকা সে পুরোটাই নিয়ে নিয়েছে। যদি আমার একাধিক থাকে কি হবে, আমি একাধিক অ্যাড করে করে দিব, এখানে ডাটা ঠিকই বসাবো কিন্তু এখানে সে 1,20,000 টাকার বেশি নিবে না। যদি দুইটা অ্যামাউন্ট হয় বা তিনটা অ্যামাউন্ট হয়, তিনটা পর্যন্ত নিবে, এরপর গুলো এই পাশে জিরো আসবে। দেখিয়ে দিই একটু। এটা এটা ছিল এখানে 60,000 টাকা ছিল, এখানে যদি আমি 1,40,000 বসাই তাহলে সে কত নিবে, 60,000ই নিয়েছে। ক্লিয়ার? তারপর সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র দেখেছি যে আমরা 6 লাখ টাকা ইনভেস্ট করছি। ওই সঞ্চয়পত্রের নাম কি? Sure. তারপর সঞ্চয়পত্র। তো সঞ্চয়পত্রতে আমি হইলো এটা 3 মাস মেয়াদি সঞ্চয়পত্র লিখলাম, সঞ্চয়পত্রের নাম, রেজিস্ট্রেশন নাম্বার বসাইলাম, ডেট বসাইলাম, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বসাইলাম। তো এখানে দেখেন আমি কিন্তু 6 লাখ টাকা বসাইছি, নিয়েছে কত, 5 লাখ টাকা। আমি বলে দিছে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট হিসেবে অ্যালাউ করা হয়েছে। তা আমি যদি একাধিক দিই, একাধিক চাইলে দিতে পারি, সে নিবে না। যদি প্রথমটা কম হয়, সর্বোচ্চ ওই ডিপিএস এর মতো সর্বোচ্চটুকু নিবে, এর বেশি নিবে না। ইউনিট সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি চাইলে যে 5 লাখ টাকা পর্যন্ত এলাউবেল ইনভেস্টমেন্ট আছে আপনি তা বসাবেন, সেটা নিবে, এর বেশি নিবে না। থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আমার এটা ছিল, এগুলো দিছে। তারপরে জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নাম্বার বসালাম, কন্ট্রিবিউশন অ্যামাউন্ট বসালাম। আমরা এখানে দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে তার ইনভেস্টমেন্ট আছে 18,000 টাকা, আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে আছে 72,000 টাকা, যেখানে নেই করতে ও নিজে দিয়েছে। তো বসাইলাম 18,000 টাকা। আর প্রভিডেন্ট, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডাতে বেসরকারি ক্ষেত্রে যেটা এবিসি ইলেকট্রনিক্স কোম্পানি, সেলফ কন্ট্রিবিউশন 36, এমপ্লয়ের কন্ট্রিবিউশন 36 দেওয়া হয়েছে। এই টোটাল ইনভেস্টমেন্ট হলো 7,65,500। অ্যালাউয়েবল হইলো 6,65,500। কেন? এই যে এই সঞ্চয়পত্র জায়গায় জায়গায় 1 লাখ বেশি ছিল, 1 লাখ কম নিয়েছে। যদি আরো বেশি হতো টোটালটা ফিগারটা বাড়তো আর অ্যালাউয়েবলটা কমতো। এরপরে আপনার আদার যদি যা থেকে থাকে এখানে দেয়া আছে, অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড, অ্যাপ্রুভ বেনেভোলেন্ট ফান্ড, যে গ্রুপ ইন্স্যুরেন্স যেটা থাকে, হ্যাঁ সেটা এখানে আসতো যদি থাকতো, না থাকলে নাই। জাকাত ফান্ডে যদি আমরা দিতাম, যেটা আসলে মানে রিফান্ড পাইতাম না, দান করে দিতাম, আসতো। আদার্স যেটা আসে সেটা আসতো। ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও, তারপর ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3, এগুলোর মধ্যে যেটা পড়তো সেটা এখানে আসতো। আমার এটা নাই, এটা আসবে না। শেষ। তার মানে ইনভেস্টমেন্টের কাজ শেষ। আমি এই এই
6,65,500 টাকায় আমি ইনভেস্টমেন্ট করছি, এর মধ্যে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট 6,65,500। তারপরে কি আছে, এক্সপেন্ডিচার, আমার কত কত খরচ আছে। আমার এখানে খরচ, এখানেও লেখা আছে জীবনযাপন ব্যয়, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এখানে যা যা আছে তার সবগুলা খরচ হেড অনুযায়ী আমি এখানে বসিয়ে দিলাম। জীবনযাপন ব্যয় 1,44,000 টাকা। এখানে আমি নিজের বাড়িতে থাকি। আমার বলতেছি, তারপর আসে এক্সপেন্ডিচার, দ্য ফ্যামিলি এক্সপেন্ডিচার, এখানে ব্যক্তিগত লাইফে যা খরচ আছে তা এখানে বসানো। তো এখানে আসলে আমি আমার জীবনযাপন ব্যয় এখানে যা যা আছে তা এখানে বসিয়ে দিব। এখানে খাদ্য, বস্ত্র, অন্যান্য খরচ আছে। বাসস্থান নাই কেন, বাসস্থান আমি নিজের বাড়িতে থাকি, তাই এখানে বাসস্থান নাই, যদি আমাদের থাকে আমরা অবশ্যই বসাবো। অন্যান্য সবগুলো খরচগুলো আমি এই যে হেড ধরে ধরে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলাম। কত খরচ, 2,64,000, 2,64,000 বসিয়ে দিলাম। এক্ষেত্রে কিছু কিছু ওই যে আদার ট্রান্সপোর্টেশন বসাইলাম হুবহু। এই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো হেড একত্রিত করা আছে, আমার এখানে ইন্ডিভিজুয়াল দেয়া আছে। যেগুলো ইন্ডিভিজুয়াল দেয়া আছে এগুলো যোগ করে আমরা এখানে বসিলাম। 318,000 কি মোবাইল বিল, ইন্টারনেট বিল, ডিশ বিল, এখানে তিনটা একসাথে আছে। এই যে ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল সাবস্ক্রিপশন, মানে ডিশ বিল, তো একসাথে বসিয়ে দিয়েছি। গ্যাস, ওয়াটার একসাথে যোগ করে বসিয়ে দিয়েছি। ফেস্টিভ্যাল অ্যালাউন্স 38,000 টাকা বসাইছি। আদার স্পেশাল অ্যালাউন্স বসাইছি। তো এখানে দেখেন আরেকটা বিষয় আছে। ডিশ বিল গেল, ঈদের খরচ গেল, পুরোপুরি হোম লোন আছে। এই যে আমাদের মনে আছে তো, আমরা বাড়ি ভাড়ার যে 4/1 ভাগ আমরা নিজেরা বহন করি বিদায় আমরা ব্যাংক ইন্টারেস্ট, যেখানে 40,000 টাকা ছিল, 30,000 টাকা অ্যালাউবল খরচ দেখাইছি, আর যে 10,000 টাকা বাকি ছিল এটা আমার উপর পড়বে। তাই এটা এখানে দেখানো হয়েছে, এই 10,000 আর 5,000, এই 10,000 5,000 আমাদের ব্যক্তিগত জীবনের খরচ, তাই এখানে বসে দিব। কোথায়, স্পেশাল খরচের মধ্যে। ডিলিট করতে হবে। ও, এই 5,000 টাকা কোথায় বসাবো, এই 5,000 টাকা আমরা আদার স্পেশাল এক্সপেন্সে 5,000 টাকা বসিয়ে দেবো। এখানে লিখে দিব যে পারপাস গিয়েছে, মানে পৌর কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্স। আর ইন্টারেস্ট দিয়েছি 10,000 টাকা, এখানে লিখে দেবো ব্যাংক ইন্টারেস্ট। তারপর কি আছে, তারপর আরো আছে, আমি ব্যাংক চার্জ দিয়েছি 2,000 টাকা, অগ্রিম কর দিয়েছি 45,000 টাকা, আর সোর্সের ট্যাক্স আছে 97, যে দুইটা ট্যাক্স যোগ করে একসাথে 1,42,350, আর ব্যাংক চার্জ 2,000 টাকা, সেটা অবশ্যই দেবো। 1,42,750 টাকা টিডিএস এন্ড এআইটি লিখে দিলাম, আর ব্যাংক চার্জ 2,000 টাকা লিখে দিলাম। 5,49,550 টাকা খরচ, আমার এখানে 5,49,550 টাকা মিলে গিয়েছে। আমি 7 কন্টিনিউ দিব, পরের অপশন অ্যাসেটস এর লাইবিলিটি। তো এখানে প্রিভিয়াস ইয়ারে যারা যারা অনলাইনে রিটার্ন সাবমিট করছে তাদের ডাটাগুলো অটো চলে আসবে। অটো চলে আসলে কোনো উম, উম, কাজে আসবে না কেন, যে ক্ষেত্রে পরিবর্তন হয়েছে পরিবর্তিত অ্যামাউন্টটা বসাইতে হবে, যে ক্ষেত্রে পরিবর্তন হয় না সেই অ্যামাউন্টটাই ঠিক থাকবে। তো আমি গত বছর অফলাইনে দিয়েছি, এবার অনলাইনে দিচ্ছি, যার জন্য সম্পূর্ণ ডাটাটি আমাকে নতুন করে বসাইতে হবে। আমি বসিয়ে দিচ্ছি কি কি ছিল। প্রথমে হলো অ্যাসেটস, অ্যাসেটস এর মধ্যে কি আছে, বিজনেস ক্যাপিটাল। তা আমার বিজনেস ক্যাপিটাল ডিরেক্টর শেয়ার হোল্ডার ইন লিমিটেড কোম্পানি, আমি তো প্রথমে বলে এসেছি আমি লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার না, তাই এখানে আসবে না। আমি বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডার
তো এখানে আমার ওই যে শিমল এন্টারপ্রাইজ বিজনেসের নাম দিলাম, বিজনেস অ্যাসেট ছিল 5,50,000, লাইবিলিটিস ছিল 1,50,000, যে আমরা এটা দেখে আসছি এখানে। সেই তথ্যগুলোই এখানে বসাইলাম, যে বিজনেস অ্যাসেট ছিল 5,50,000, লাইবিলিটিস ছিল 1,50,000, বাদ দেওয়ার পর আমরা নেট অ্যাসেট 4 লাখ টাকা দাঁড়ালো। এই বিজনেসের যেই ক্যাপিটালটা, এটা ব্যক্তি পর্যায়ের জন্য এটা নেট অ্যাসেটের একটা অংশ। ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম যদি থাকতো আমরা এখানে ওই সেম ভাবে বসাইতাম, এখানে নাই, আমি বসাই নেই। নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে অবশ্যই বসাতে হবে, আমার আছে, আমার ঢাকাতে একটা জমি আছে এবং বিল্ডিং আছে। তো এটা ভ্যালু কত আমি দেখে নেই, সাথে সাথে আমি একটা কাজ করতে পারি, যে যে ডাটাগুলো এন্ট্রি দেয় আমি চাইলে আমি এগুলো হাইলাইটস করে রাখতে পারি। তবে বাড়ির মূল্য হলো, বাড়ির জমি 50 লাখ টাকা, আমার বিল্ডিং এর মূল্য 1,50,00,000 টাকা, আমি এখানে বসিয়ে দিলাম। লিখলাম কি, ল্যান্ড ডেমরা, যে লোকেশন লিখলাম, পারচেস করছি, এখানে প্রপার্টি ছিল 10%। এদিক দিয়ে ডিলিট করতে হবে। তো এরিয়া অফ প্রপার্টি হলো 10% লিখলাম, মূল্য যা তা লিখলাম। এখানে প্রশ্ন আসতে পারে যে আমি তো আগে স্কোয়ার ফিট দিয়ে আসছি, হ্যাঁ আমি 10% জায়গা কিনছি, এর কিছু অংশ অর্থাৎ 2,000 স্কোয়ার ফিটের মধ্যে আমি বাড়ি করছি। 10% যদি আমরা বলি প্রায় 4,000 স্কোয়ার ফিটের উপরে আসে, কিন্তু আমি 2,000 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি করছি, সেজন্য এখানে 10%। কারণ আমি যখন পার্চেস করছি অবশ্যই শতাংশে পার্চেস করছি, স্কোয়ার ফিটে পার্চেস করিনি। বিল্ডিং, ওই বিল্ডিং এর মূল্য 10%-এর উপরে কত, 2,000 স্কোয়ার ফিটে আমি করছি, 2,000 দুগুণে দুইটা ফ্লোর করছি, আমি 4,000 স্কোয়ার ফিট এখানে দেখিয়ে দিব, 4,000 স্কোয়ার ফিট 1.5 কোটি টাকা মূল্য। তো এখানে আরেকটু বলে রাখি, এটা এমন হইতে পারে যে আমি এখন 2 তলা কমপ্লিট করছি, পরবর্তীতে আমার বাড়তে পারলে বাড়লে আবার সংযোজন হবে। এখানে দেখেন লেখা আছে ভ্যালু অফ দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার। তো এই বছর আমার 1,50,00,000 টাকা আসছে, আমি যদি আগামী বছর এসে আর একটা ফ্লোর করি, আমার যদি আরো 1 কোটি টাকা খরচ হয় বা 50 লাখ টাকা খরচ হয়, তখন হবে কি, ভ্যালু এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার যা হয় তখন বেড়ে যাবে। যদি 1 কোটি টাকা বাড়ে, তখন একটা তো কত হবে, 2.5 কোটি হয়ে যাবে, তখন এখানে স্কোয়ার ফিটও বেড়ে যাবে। তো আমার যা ছিল তাই আমি তাই বসাইছি। অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, আমরা যদি কোথাও ওই নন এগ্রিকালচার প্রপার্টি কেনার জন্য অ্যাডভান্স দিয়ে থাকি, সেটা এখানে আসবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, এই তথ্যগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এমন হয় আমরা ওই যে আবাসিক বিভিন্ন প্রকল্পতে, বসুন্ধরা আবাসিক প্রকল্পতে আমরা অ্যাডভান্স দিই, টা কি ইনস্টলমেন্ট দিই, তারপরে একটা বেস ডাউন পেমেন্ট দিই, সবগুলো টাকাই এখানে বসাবেন। এখানে বসানোর ক্ষেত্রে একটা আছে, গত বছর শেষে যে ইনকামের যে ব্যালেন্সটা ছিল এবং এই বছরে যেটা হয় সেটা এখানে, যদি গত বছরে 4 লাখ টাকা থাকে, এই বছর যদি আরো 2 লাখ টাকা দেন, এখানে 6 লাখ টাকা বসবে। এগ্রিকালচার প্রপার্টি সেম, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি একইভাবে এখানে দিয়ে দিতে পারবেন। শেয়ার ডিবেঞ্চার, আমার শেয়ার আছে, শেয়ারের তথ্য হয় যে ভিউ অ্যাকাউন্ট রং বসাইছি, টাইপ অফ একুইজিশন পারচেস, নেম অফ ব্রোকার হাউস লিখলাম, কস্ট ভ্যালু 1,20,000। তো এখানে দেখেন একটু লেখা আছে যে আমি 1,20,000 টাকা এসেছে, ক্রয় মূল্য 1,20,000 টাকা, বাজার মূল্য 1,35,000 টাকা। তো এখানে আমাকে ক্রয় মূল্য বসাইতে হবে কেন, যদি আমার লসও হয় ক্রয় মূল্য কেন বসাইতে হবে, আমার লাভ বা লস তখন বোঝা যাবে না যতক্ষণ আমি না বিক্রি করি। এই জন্য আমার অ্যাকুইজিশন ভ্যালুটাই এখানে দিতে হবে। যখন বিক্রি করে দিই, যদি লস হয় তখন আমি লস ক্যারি করব, আর লাভ হলে লাভ ক্যারি করবো। যখন 25,000 টাকা লাভ হয়েছে যেমন ক্যারি করছি, সেম ভাবে এটা হবে। বিক্রি না করা পর্যন্ত আমার পার্সেস ভ্যালুটা এখানে দিতে হবে। সঞ্চয়পত্র, আমি একটা সঞ্চয়পত্র কিনছি 6 লাখ টাকা, এখানে আমার অবশ্যই আছে, এই যে এই বছর এখানে ছিল না, সঞ্চয়পত্র প্রথমে ছিল না, দ্বিতীয়ত আছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা আমি এখানে বসিয়ে দিয়েছি। এই তথ্যাদি ফিল আপ করি, তথ্যাদি সহজে আমার হচ্ছে সফট কপি করা আছে, যার জন্য আমি এখান থেকে এই কপি করে করে পেস্ট করে দিয়েছি। আপনারা করে রাখলে এটা সহজ হবে, কারণ একাধিক জায়গাতে এই তথ্যগুলো বসাইতে হয়। তা আমি এখানে বসিয়ে দিলাম। ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট মানে এফডিআর বা শর্ট টার্ম ডিপোজিট যেটা আছে, তা তো আমার একটা এফডিআর ছিল, ন্যাশনাল ব্যাংকে বসাই দিলাম, অ্যাকাউন্ট নাম্বারটাও বসাই দিব। বসে দেওয়ার পর এই অ্যাকাউন্ট নাম্বারও বসিয়ে দিলাম।
বসিয়ে দিই যে ভ্যালু আছে ক্লোজিং ভ্যালুটা, এই ক্লোজিং ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। কত? 5,16,000 ছিল। 5,16,000 আমি প্রশ্নতে গেলেও পাবো 5,16,000 টাকা। 5,16,000 টাকা এখানে বসাই দিলাম। ডিপিএস ছিল, ডিপিএস এর সেম বসাই দিলাম। পার্টিকুলার ডিপিএস সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাও, অ্যাকাউন্ট নামটা বসাই দিই। বসিয়ে দিলাম 4,50,500 টাকা হয়ে গেল। লোন গিভেন টু আদার, যদি আমি কাউকে লোন দিই সেক্ষেত্রে এটা বসবে, তবে লোন দেওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে কি নেম অফ বরোয়ার এবং টিআইএন নাম্বার বসাইতে হবে। হ্যাঁ, আপনি লোন দিলে আপনার ফাইলে দেখাইতে হবে। আবার 5 লাখ টাকার বেশি হলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে সেই লোনটা দিতে হবে এবং যথাসময়ে শোধ করে দিতে হবে, তা না হলে এটা আপনার ইনকাম হিসেবে দেখিয়ে দিবে। আমার লোন নাই। প্রভিডেন্ট ফান্ড, আমরা দেখেছি যে আমার আরপিএফ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডও ছিল, জিপিএফ ছিল। এই দুইটার যে অ্যামাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যামাউন্টটা বসে দিলাম এখানে। অবশ্যই এই ফিগার গুলো আছে, ওই ফিগার গুলো এখান থেকে আমি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি যে 5,15,000 আর 4,32,000, 5,15,000 আর 4,32,000। আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে ইন্স্যুরেন্স আছে, মেটলাইফ পলিসি 93,000 টাকা। এই যেখানে 93,000 টাকা আছে আমি তা বসিয়ে দিলাম। অবশ্যই এই অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর ক্লোজিং 30শে জুনে যে ফিগারটা, সেই ফিগারটা কিন্তু আমরা এখানে বসাবো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিন্তু ভুল যেন না করি। গোল্ড, গোল্ডের ক্ষেত্রে বলছে আগে 15 ভরি গোল্ড ছিল, যেটা ভ্যালু আননোন ছিল, ভ্যালু জিরো ছিল। এই বছর 3 ভরি গোল্ড কিনছে, যেখানে 3,60,000 টাকা। তো আমি 15 ভরিটা 15 ভরি দেখাইছি, 3 ভরি ভ্যালু যা ছিল তাই দেখাইছি, জিরো ছিল জিরো দেখাইছি। এবং এই বছর 3 ভরি কিনেছি, 3,60,000 টাকা দেখাইছি। এখানে একটু বলে রাখি, এই বছর যে আইনের যে সংশোধন হয়েছে, তো সেখানে বলছে যে এই বছর থেকে, এই বছরে যদি কোনো গোল্ড অ্যাকুইজিশন হয়, সেটা গিফট ফার্নার ক্রয় হোক, সেটা মূল্য দেখাইতে হবে। তো আগের গুলো মূল্য দেখানোর দরকার নেই, আগের গুলো যা আছে তাই দেখাবেন। আর এই বছর থেকে যা আসবে তা অবশ্যই মূল্য দেখাইতে হবে। মূল্য যদি আগের গুলো দেখেন কি হবে, আগের গুলো দেখাইলে ওই যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটা আবার আপনাকে আদার রিসিপ্ট হিসেবে দেখাইতে হবে। না হলে আপনার হিসাব মিলবে না। এখানে যদি আপনি 10, 15 লাখ টাকা দেখান, তাহলে আপনার 15 লাখ টাকা গ্যাপ থেকে যাবে। সেই জন্য আগেরটা জিরোটা জিরো থাকবে, এই বছর থেকে নতুন যা আসবে তা ফিগারে হবে। 3,60,000 টাকা আমি বসে দিচ্ছি। যদি গিফট পেতেন 3,60,000 টাকা এখানে আসতো, আমার আদার্স রিসিপ্টে 3,60,000 টাকা আসতো। ফার্নিচার ইকুইপমেন্ট যা আছে আমি তা ওইখান থেকে হুবহু তা নিয়ে এসে বসিয়ে দিলাম এখানে। খাট, শোকেস, ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ বসিয়ে দিলাম, যতটা কোয়ান্টিটি আছে বসিয়ে দিলাম, ভ্যালু বসিয়ে দিলাম। এটা আগে যা ছিল তাই। আদার সিগনিফিকেন্ট ভ্যালু, যদি কোনো অ্যাসেট থাকে দিব, না থাকলে দিব না। এমন কিছু কিছু থাকতে পারে যেগুলো কোনোটার সাথে অ্যালাইন করে না কিন্তু আছে, সেগুলো আমরা এখানে বসিয়ে দিব। ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, ওই বিজনেসের বাইরে যে ক্যাশ এন্ড আছে তা। তো এখানেও আমি বসিয়ে দিয়েছি আমার সেভিংস অ্যাকাউন্টে যা ছিল। আমার এখানে তথ্য আছে যে আমার সেভিংস অ্যাকাউন্টে কত ছিল। সেভিংস অ্যাকাউন্টে ছিল 3,20,250 টাকা। অ্যাকাউন্টের তথ্য আমরা দেখিয়েছি এখানে সাজানো আছে, এখান থেকে তথ্য আমি এখানে ফিল আপ করলাম, চলে আসলো। ক্যাশ ইন হ্যান্ড কত? 2,80,850, এটাও আমার লেখা আছে 2,80,850, কারণ আমি এগুলো ওয়ার্কিংস করে বের করে নিয়েছি, যার জন্য আমার ডাটা এন্ট্রি দিতে খুব বেশি সময় লাগে না। এত বড় একটা মানে অ্যাকাউন্টস দেখেন, খুব বেশি সময় কিন্তু লাগতেছে না, কারণ আমি অনেক কিছু গুছিয়ে রেখেছি। আপনারাও রিটার্নটা যখন প্রস্তুত করবেন, যদি গুছিয়ে রাখবেন, সহজে কিন্তু রিটার্নটা সাবমিট করতে পারবেন। আদার ডিপোজিট ব্যালেন্স, আপনি যদি কাউকে নিজের রিলেটিভদের বা কাউকে ধার দিয়ে থাকেন, আবার কোনো সমিতি থাকে, সমিতিতে কোনো পেমেন্ট দিয়ে থাকেন, তো এখানে লিখে নেবেন লোন টু রিলেটিভ ব্যালেন্স অ্যামাউন্ট। বা আপনাদের কিছু সমিতি থাকতে পারে, অফিসে কয়েকদিন কলেজ মিলে সমিতি, বা একটা সামাজিক কোনো সমিতি থাকতে পারে, সেগুলো এখানে দিয়ে দেবেন। যেমন এনজিও তে থাকতে পারে, সেগুলো আপনি এখানে তুলে ধরবেন। অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কোনো অ্যাসেটস থাকলে তা বসাবেন। আমার কোনো অ্যাসেটস নাই, তা বসাবো না। লাইবিলিটিস, অবশ্যই আমার একটা ব্যাংক লোন আছে। আমরা এখানে দেখেছি যে বাড়ি করার জন্য আমি ব্যাংক লোন নিয়েছি। আমার ব্যাংক লোন ছিল 40 লাখ টাকা, এই বছর ইনস্টলমেন্ট দিয়েছি 3 লাখ টাকা। 3 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে 40,000 টাকা ইন্টারেস্ট ছিল, তাই 3 লাখ টাকা থেকে যে আমি 40,000 টাকা ইন্টারেস্ট হয়ে, তাহলে 2,60,000 টাকা আমার লাইবিলিটিস কমছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই 2,60,000, 40,000 টাকা দেওয়ার পরে আমার 2,60,000 টাকা কমে 37,40,000 টাকা হয়েছে। তো আমি এখানে যে তথ্য দিয়ে বসালাম, যেহেতু ক্লোজিং
এই ফিগারটা 37,40,000 টাকা ছিল কিভাবে, এটা অবশ্যই ব্যাংক থেকে আমি স্টেটমেন্ট নিব। স্টেটমেন্ট নিয়ে যেই ফিগারটা থাকবে ওইখানে লেখা থাকবে আমি কত ইন্টারেস্ট দিয়েছি, কত আমি ইনস্টলমেন্ট দিয়েছি, মানে লোনের অ্যামাউন্টটা পরিশোধ করেছি, ওইখান থেকে এই অ্যামাউন্টটা বসাবো, বসিয়ে দিলাম 37,40,000 টাকা। আর কোনো লোন যদি থাকে আমি দেখাবো, যদি না থাকে দেখাবো না। আদার্স লোন যদি এগুলো ব্যাংক লোন না হয়, অন্য কোনো লোন হয়, আপনি কারোর কাছ থেকে লোন নিয়েছেন তখন এটা এখানে বসাবেন। আদার আউটফ্লো, আপনার জীবনযাপন মানের যে ব্যয়, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসলে আপনার কোনো ব্যবসা করে যদি লস হয় সেই অ্যামাউন্টটা বসাবেন। আর গিফট বা ডোনেশন যদি আপনি কাউকে দান করেন, আপনি যদি আপনার ওয়াইফকে দেন, আপনার সন্তানকে দেন, আপনার পিতামাতাকে দেন, এগুলা এখানে নিয়ে আসবেন। আমি এখানে নাই, দিই নাই। সেটা গিফট হইতে পারে, ডোনেশন হইতে পারে, কন্ট্রিবিউশন হইতে পারে। কন্ট্রিবিউশন হতে পারে কোনটা, আপনি যদি বিভিন্ন ইসে দান করেন সেটাও হইতে পারে, আবার ডোনেশন হইতে পারে, দান করতে পারেন। যেমন আপনি শুধু নিজের রিলেটিভ রক্তের সম্পর্ক না, বাইরে কোথাও দান করলেন, সেটাকে দিতে পারেন। তবে সেটা সত্য আছে, দান করা আইন অনুযায়ী দানটা হইতে হবে। আপনি কোনো ট্রাস্টকে দিচ্ছেন, আপনি কোনো ধাতব্য প্রতিষ্ঠালয়ে দিচ্ছেন, সেগুলো অবশ্যই আইন অনুযায়ী হইতে হবে, তা না হলে আপনার এই খরচ ডিজেলও হবে। সোর্স অফ ফান্ড, আপনার যে ইনকামটা জেনারেট হয়েছে সেটা, ট্যাক্সেবল ইনকাম হয়েছে এত, আর এক্সিস্টেড ইনকাম হয়েছে এত টাকা। আদার রিসিপ্ট, আদার রিসিপ্ট কি আসে, আপনি যদি অন্য কোনো রিসিপ্ট করে থাকেন সেটা আদার রিসিপ্টে আসে। যেমন আপনি যদি আপনার বাবার মার্কস পেয়ে থাকেন, গিফট পেয়ে থাকেন, সেগুলো এখানে আসবে। কি পারপাস পেয়েছেন, রেফারেন্স দিবেন আর টাকার অ্যামাউন্ট দিবেন। আমার এখানে নাই, এখানে দিলাম না। যদি আমি গিফট পাইতাম, আমি যদি একবারই স্বর্ণ ম্যারেজ ডে গিফট পাইতাম, তখন এখানে দিয়ে দিতাম গিফট পাবো, যার কাছ থেকে পাইছেন তার নাম দিয়ে এখানে বসিয়ে দিতাম। আর এটা হলো আমার প্রিভিয়াস ইয়ারের, এটা হলো আমার প্রিভিয়াস ইয়ারের যে নেট অ্যাসেট ছিল তা, এটা কোথা থেকে পাবো, এটা আমার এই যে দেখেন এখানে 1,88,88,150 টাকা, তা আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে আমার সামারি দাঁড়ালো, এই যে সামারি দেখেন সকল আমার এই যে রিসিপ্ট, আমার এক্সপেন্স দেওয়ার পরে আগের যে ব্যালেন্স ছিল দেওয়ার পর যোগ বিয়োগ করে আমার ডিফারেন্স জিরো হয়েছে, তার মানে আমার অ্যাসেট মিলছে। এখানে যেমন অ্যাসেট মিলছে, আমার কত অ্যাসেট ছিল, ওপেনিং ছিল 1,88,00,000, ক্লোজিং হয়েছে 2,05,68,100। দেখেন এই 2,05,68,100 মিলছে, 1,88,88,150 সেটাও মিলছে। এবং এখানে আমার যা থাকার কথা তাও মিলছে। দুইটা যদি আমি বের করি, দেখেন ডিফারেন্স জিরো হয়েছে, তার মানে আমার অ্যাসেটস লায়াবিলিটিস মিলে হয়েছে, আমার পুরো অ্যাকাউন্টস ঠিক আছে। তারপরে কাছে এবার আমার হলো ট্যাক্স পেমেন্ট। ট্যাক্স পেমেন্ট, এই ট্যাক্স পেমেন্টে গিয়ে আমার কি ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে আমি দেখি, আমার ইনকামের সাথে আমার হেডওয়েজ ইনকামের সাথে মিলেছে কিনা। দেখি আমার 17,37,500, 4,92,500 আমার টোটাল যে ইনকাম হয়েছে তা মিলেছে কিনা। তো দুইটা মিলে যা হয় 17,4,21, 22,00,000, 29,500, 22,00,000, 29,500, এই যেগুলো হেড আছে হেড ওয়াইজ মিলে যাবে 3,60,000, 2,00,000, 1,00,000, 2,25,000, 83,000, 1,20,000, 3,60,000, 2,00,000, 1,00,000, 83,500, 2,00,000, 1,20,000, হ্যাঁ মিলে গেছে। এটা আমি আরো সামারি দেখতে পারবো রিটার্ন ভিউ থেকে। রিটার্ন ভিউতে গেলেও আমি এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারবো আমার অ্যাসেটের সাথে মিল আছে কিনা। যে ওই যে প্রত্যেকটা হেড অনুযায়ী আমার মিলে গেছে। তারপর আমি দেখবো আমার ট্যাক্স কত আসছে, আমার ট্যাক্স আমার ক্যালকুলেশনের সাথে মিলছে কিনা। 2,29,500 টাকা আমার এখানে ট্যাক্স ক্যালকুলেশন যে হয়েছে, আমার একটা ওয়ার্কিংস আছে, এই 2,29,500 টাকা ট্যাক্স আমার মিলে গেছে। 40,020 টাকা, 40,020 টাকা হলো আমার রিবেটও মিলছে। তারপর আমার যা ট্যাক্স লাইবিলিটি দাঁড়ালো, তারা মিনিমাম ট্যাক্স আসলো, নেট ট্যাক্স রিবেট, রিবেটের পর আমার ট্যাক্স লাইবিলিটি দাঁড়ালো 1,89,480 টাকা। এখন এখান থেকে আমি যে এই অ্যাডভান্স পেমেন্ট করে আসছি সেটা এন্ট্রি দেবো। এই 1,89,480 থেকে আমি অ্যাডভান্স ট্যাক্সটা এন্ট্রি দিয়ে দিব। অ্যাডভান্সটা কোথায় দিব, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার, অবশ্যই আছে। আমি ইয়েস দিব, ইয়েস দিয়ে আমি নতুন একটা পেজে চলে যাবো, দুইটা ইয়েস দিব, নতুন একটা ভিউ আসবে। এখানে আমি অ্যাডভান্স ট্যাক্স বা আমার এই বছরের যে সোর্স ট্যাক্স কাটা ছিল সেগুলো এন্ট্রি দিব। ক্লেম স্যালারি অ্যাভারেজ প্লাস
প্লাস যদি আমি ক্লিক করি, আমার যদি আইবাস প্লাস প্লাসে স্যালারি হইতো, আমি জাস্ট অ্যামাউন্টটা বসাইলেই এখানে ধরে ফেলতো। হ্যাঁ, সেভ দিলে চলে আসতো। যেহেতু আমি আইবাস প্লাস প্লাসে আমার স্যালারি হয় নাই, এটা আসে নাই, এরর দেখাইছে। আমারটা কি তাইলে? আদার, স্যালারি আদার। এই আদারে দিয়ে আমি আমার স্যালারি অ্যামাউন্টটা বসিয়ে দেবো। ডিপোজিট অথরিটি পার্সন আমি যখন বেসরকারি যেটা করেছি সেটা হলো এবিসি ইলেকট্রনিক্স। পুরোটা দিব। রেফারেন্স নাম্বার, যে চিঠি যদি নাম্বার থাকে নাম্বার দিব, না থাকলে নীল দিব। রেফারেন্স ডেট অবশ্যই যে ডেটে চিঠিটা আমার, চাইলে এটা আজকেও ইস্যু করতে পারে, যে ডেট ইস্যু করছে সেই ডেট দিব। চালান নাম্বার দিব। চালান নাম্বার যদি না থাকে, অনেক সময় হয় কি, কেন থাকে না চালান নাম্বার, অনেক সময় দেখে না ওনারা কিছু কিছু প্রতিষ্ঠান শুধু স্যালারি সার্টিফিকেট দেয় এবং সোর্সে 5,000 টাকা বা 3,000 টাকা বা 10,000 টাকা যা ট্যাক্স কাটা আছে সেটাই অ্যামাউন্ট করে উল্লেখ করে দেয়। যখন উল্লেখ করে দেয় তখন আপনি তো চালান নাম্বার দেওয়ার আপনার কোনো অপশন নাই। তখন আপনি এটা হয়তো একটা ডট ডট দিয়ে দিয়ে দিবেন, কারণ এর জন্য লায়াবল তারা। তা আমার এখানে ছিল 2023-24 ছিল, দিয়ে দিয়ে নাম্বারটা আমি দিয়ে দিলাম। চালান ডেট বছরের শেষ দিনে এসে 30শে জুনে এসে এসে জুন মাসে এসে দিয়েছে, তা দিলাম। চালান অ্যামাউন্ট 1,00,000 টাকা চালান অ্যামাউন্ট ছিল, যেখানে আমার ছিল 5,000 টাকা ক্লেম অ্যামাউন্ট। মানে একটা চালানে অনেক টাকা জমা দিতে পারে, সে 1,00,000 টাকা জমা দিছে, আমার এখানে ছিল 5,000 টাকা তার বসাইছে। আমার এটা ছিল বাংলাদেশ ব্যাংকে, ব্রাঞ্চ মতিঝিল। মতিঝিল বসে আমি এখানে সেভ দিব। আমার ডাটা দেখে নিয়ে নিয়েছি। সেই সাথে আমার আর কি কি সোর্স ট্যাক্স আছে আমরা একটু দেখে নিই, দেখে দেখে এন্ট্রি গুলো দিয়ে দিই। স্যালারিটা বসালাম, আমার অ্যাডভান্স ট্যাক্স আছে 45,000 টাকা। হ্যাঁ, সাথে সাথে কি আছে আমার, ল্যান্ড সেল আছে 72,000 টাকা, ব্যাংক ইন্টারেস্ট আছে 7,350 টাকা, ডিভিডেন্ড আছে 10,000 টাকা, কনসালটেন্সি আছে 12,000 টাকা। তারপরে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে যে ইন্টারেস্টটা হয়, আমি সব যে কটা ব্যাংক আছে, আমার 3টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, 3টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ইনকামটা হয়েছে, প্রথম হলো ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক পিএনসি দিলাম, ব্রাঞ্চ নেম দিলাম মতিঝিল। অ্যাকাউন্ট নাম্বার ওই যে কপি করা এখানে দিয়ে দিতে পারে, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসে দিবেন। ইন্টারেস্ট অ্যামাউন্ট ছিল 40,000 টাকা, যেখানে 4,000 টাকা টিডিএস ছিল। দেখে নিয়ে মিলছে কিনা। ন্যাশনাল ব্যাংক 40,000, 4,000 সেভ দিব। তারপর সে সোনালী ব্যাংক, মতিঝিল ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার বসাইলাম। ইন্টারেস্ট অ্যামাউন্ট ছিল 15,000 টাকা, ঠিক আছে কিনা, 15,000 টাকা, 1,500 টাকা, টিডিএস 1,500 টাকা, সেভ দিব। চলে আসলো। তারপরে যমুনা ব্যাংক, মতিঝিল ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার বসাইলাম। ওই যে কপি করা থাকলে সহজে এখানে পেস্ট করতে পারবেন, অর্থাৎ সফট কপি থাকলে সহজেই এখানে পেস্ট করতে পারবেন। ইন্টারেস্ট পেয়েছি 18,500 টাকা, দিয়ে 1,850 টাকা। এই ডেটাটা আমি আগে টাইপ করে নিই আপনাদেরকে দেখানোর জন্য, নিজে টাইপ করে দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার ব্যাংক ইন্টারেস্ট যেটা ছিল সেটা শেষ। তারপর আসে সঞ্চয়পত্র। আমি এই বছর ইনভেস্ট করছি তার ইন্টারেস্ট নাই। যদি সঞ্চয়পত্র থেকে আপনার ইনকাম হতো, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে, দিয়ে সার্চ দিলে চলে আসতো, সেভ দিবেন, সেভ দিলে আপনার ডাটাটা বসে যাবে। যে অপশনটা আসে সেখানে কি আসে, অনেকগুলো অপশন আছে, আপনি কত ইন্টারেস্ট পেয়েছেন, কত ট্যাক্স, এআইটি কেটে রেখেছে। তো এআইটি কেটে যখন রাখে, একটা ডান পাশে অপশন ক্লেম অ্যামাউন্ট, তো ক্লেম অ্যামাউন্ট যেটা এআইটি আপনার কেটে রেখেছে বা তারা টিডিএস কেটে রাখছে, সেটাই আপনার সোর্সের ট্যাক্স, পুরো অ্যামাউন্টটা আপনি বসায় দিবেন। তারপরে আদার্স। আদার্স কোনটা, আপনি যে ডিভিডেন্ড যেটা কেটে রাখছে সেটা এখানে আছে।
ডিভিডেন্ড, এই যে ডিভিডেন্ড সেকশন অনুযায়ী এটা এখানে আসবে। ডিপোজিটিং অথরিটিকে SNM সিকিউরিটিজ, রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন, রেফারেন্স ডেট যে তারিখে দিয়েছে সেই তারিখে আপনি দিবেন। এটা আপনি চাইলে পরেও আনতে পারেন, ধরেন অক্টোবর 2 তারিখে আসছেন, চালান নাম্বার। এই ক্ষেত্রে হলো এই ডিভিডেন্ডের ক্ষেত্রে হলো চালান নাম্বার তো দেয় না অধিকাংশ সময়ই। তো আপনি হলো এর জন্য লায়াবল কি ওনারা ওই কোম্পানি বলে, আপনি একটু ডট ডট দিয়ে দিয়ে দিয়েন ডেট। এটা সাধারণত ওই বছরে হয়, ওই বছর 30/6/24 দিয়ে দিলেন চালান সার্টিফিকেট অ্যামাউন্টটা। ওখানে যদি কয় টাকা পেয়েছি আমরা, 1,000 টাকা, 1,000 টাকায় দিয়ে দিই ক্লেম অ্যামাউন্ট 1,000 টাকা। যেহেতু এই জায়গাগুলোতে গভর্নমেন্টও এখানে ক্লিয়ার করে নাই, কারণ যারা অথরিটি তারা আসলে এই জিনিসগুলো দেয় না, সেগুলো তখন হলো কিন্তু আমার কাছ থেকে ঠিকই কেটে রেখেছে, বিনিময়ে দিয়েছে আমার একটা সার্টিফিকেট। তো আমি এটা এইভাবে দিয়ে দিব গভর্নমেন্ট, গভর্নমেন্টকে এটা এইভাবেই দেখাবো। যদি চায় তখন আমরা সার্টিফিকেট দিয়ে দেখাবো। যদি এরকম আরো একটু সহজ করতো যে সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে সাবমিট করা যেত তাহলে সহজ হতো। এখন যেহেতু হয় নাই সেহেতু আমরা এভাবেই দিয়ে সাবমিট করে দিব। এটাও চলে আসবে। তারপর আমাদের আর কি আছে, সেলস ট্যাক্স, স্যালারি আসলো, ল্যান্ড সেল আছে, ব্যাংক ইন্টারেস্ট আসলো, আসলো কনসালটেন্সি ফি, আদার্স এর মধ্যে আরেকটা থাকবে কি, আমার ল্যান্ড সেল প্রপার্টি, আমি যে প্রপার্টি বিক্রি করে যে ইনকামটা করছি এই হেড দিয়ে ডিপোজিটিং অথরিটিকে যে বিক্রি করছে কি, রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে বেসিক্যালি দিয়েছি, রূপগঞ্জ রেফারেন্স নাম্বার যা আছে তা দিয়ে দিবেন, না থাকলে দিবেন। এটা তো অবশ্যই মে মাসে বিক্রি করছে, মে মাসে আসবে। চালান নাম্বার অবশ্যই তখন চালান নাম্বার পাবেন, আপনার কাছে চালান নাম্বার থাকবে। চালান ডেট, চালান অ্যামাউন্ট 72,000 টাকা। একটা চালানই হয় সাধারণত, ক্লেম অ্যামাউন্টও 72,000 টাকা। ব্যাংক, ব্যাংক এখন যে কোনো ব্যাংকে চালান করতে পারে। রোড, আমার এটাও চলে আসলো। তারপরে আছে কনসালটেন্সি সেবা থেকে কাটছে। তো এটাও সেকশন 90 অনুযায়ী আমাদের এখানেই আসছে, সেকশন 90 সার্ভিস থেকে ইনকাম হয়েছে। তো আমাদের যেই ধরনের ইনকাম যে খাত থেকে হয় সেই খাতের এই সেকশনটা উল্লেখ করে আপনি এখানে তথ্যগুলা বসাবেন। অথরিটিকে, যে অথরিটিকে এটা রাখছে সেই অথরিটির নাম, রেফারেন্স নাম্বার থাকলে দিবেন, না থাকলে না, এটা থাকাটা স্বাভাবিক, কারণ একটা যেমন চিঠি ইস্যু করেন চিঠিতে একটা নাম্বার থাকে। বছর শেষে একবার সে সার্টিফিকেট ইস্যু করলো 30শে জুনে। চালান নং, চালান ডেট, অ্যামাউন্ট একসাথে 52,000 টাকা। এমনও হইতে পারে একাধিক 12টা চালানে পেমেন্ট করছে, 12টা চালানে পেমেন্ট করলে অবশ্যই 12টা চালানের তথ্য এখানে বসাইতে হবে। যতটা চালানের তথ্য পাবেন ততটা চালান এখানে বসাইতে হবে। শেষ, তাহলে আমার এই এই প্রত্যেকটা ইনকামের প্রত্যেকটা অ্যাডভান্স ট্যাক্স শুরু হয়ে গেছে। এখন AIT টা রয়েছে, আমরা AIT টা দিয়ে দিব। AIT ক্লেম, ক্লেম AIT। আমাদের যখন গাড়ির জন্য যদি গাড়ি থাকতো AIT যেটা দিয়ে দিতাম, তখন AIT অন কার
তখন একটা ইউনিক কি ট্রানজেকশন নাম থাকতো, ওটা বসায়া সার্চ দিলে এটা চলে আসতো, সেভ দিলে নিয়ে নিত। আর যেহেতু নাই, আমার কোনো ইস্যু নাই, থাকলে এভাবেই আমি বের করে নিব। এআইটি 154 ধারা অনুযায়ী আমি যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি সেই তথ্য বসাইতে হবে। চালান ডেট আমি অবশ্যই জুনের মধ্যে দিয়েছি, যদি না দিই আমার পানিশমেন্ট পাইতে হবে। জুন মাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, ক্যাশে দিয়েছি, অ্যামাউন্ট দিয়েছি 45,000। ট্যাক্স জোন আমার, যে ট্যাক্স জোন 12-তে দিয়েছি, ব্যাংক বাংলাদেশ ব্যাংকে দিয়েছি, ব্রাঞ্চ মতিঝিল, সেট দিব, 9 টাকা নিয়ে দিয়েছি। এরপরে যদি আমি কোনো এই রিটার্নে আমার যে লাইবিলিটি হবে সেটা যদি পেমেন্ট আগে করে থাকি, ট্যাক্স পেড উইথ রিটার্ন এখানে ক্লিক করে এই তথ্যটা আমি এই আগেরটার মতো অ্যাডভান্স ট্যাক্সের মতো ফিল আপ করে নিব। আর না থাকলে নাই, আমি এখনো দিইনি, আমি রিটার্নের সাথে দিব। তারপর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে আমি যা দিছি 1,42,350 টাকা মিলেছে কিনা দেখি, 1,42,350 টাকা সোর্স ট্যাক্স মিলেছে। গো টু রিটার্নে যাব, গো টু রিটার্নে গিয়ে আমার ট্যাক্স লাইবিলিটি এখন দাঁড়াচ্ছে 47,130 টাকা, দেখি আমার ক্যালকুলেশনের সাথে মিলেছে কিনা, 47,130 টাকা। আমার রিটার্নের কাজ কমপ্লিট, আমি পে দিয়ে এখন ওই যে যদি এখন চাই এখন পে দিয়ে আমি প্রসেস করে এই যে যেভাবে দিতে চাই দিয়ে দিতে পারবো। দিয়ে দেওয়ার পর আমার রিটার্ন আমি সাবমিট করে দিতে পারবো। রিটার্ন হয়ে যায়, এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন আমি যদি ক্লিক করি এই ভিউ আসবে, নিচের দিকে গিয়ে আমি আমার রিটার্নটা সাবমিট করে দিব। সাবমিট রিটার্ন ক্লিক করে সাবমিট করে দিব, আমার রিটার্নের কাজ কমপ্লিট। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক ভালো ভালো ভিডিও পেতে চাইলে যেগুলো আবার অবশ্যই কাজে কাজে লাগবে, প্র্যাকটিক্যালি আমি দেখাই। আমার এখানে চেষ্টা করি যাতে একজন লার্নার শিখতে পারে, এই লার্নারকে শেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিও। ধন্যবাদ সবাই।